সকাল থেকে অঝোরধারায় বৃষ্টি পড়ছে। এমন আবহাওয়ায় গরম গরম এক কাপ চা, উপন্যাসের বই আর কানে ইয়ারফোন লাগিয়ে গান শোনার মজাটাই আলাদা। বর্তমানে অর্ঘমা তাই করছে। ব্যালকনির গ্লাস লাগিয়ে পাশের দেয়ালের সাথে হেলান দিয়ে বসে মনোযোগ সহকারে একটা রোমান্টিক উপন্যাস পড়ছে। ফোনের প্লেলিস্টে বারিশ গানটা চলছে। সবকিছুই একদম পারফেক্ট। এখন অভাব শুধু একটা প্রেমিকের। এমন আবহাওয়া একটা প্রেমিক থাকা আবশ্যক। যেহেতু অর্ঘমার কোনো প্রেমিক নেই, তাই আফসোস করা ছাড়া আর কোনো উপায় নেই তার। ছোট বোনের সুখ মনে হয় কোনো ভাইদেরই সহ্য হয় না। অর্ঘমার বড় ভাই অভ্র সেই দলের লোক। অর্ঘমাকে এত মনোযোগ দিয়ে উপন্যাস পড়তে দেখে তার হাত বারবার নিষ্পিস নিষ্পিস করে উঠছে বোনের মাথায় একটা চাটি মারার জন্য। নিজের ইচ্ছেকে চেপে না রেখে তৎক্ষণাৎ অর্ঘমার মাথায় চাটি মারল অভ্র। অর্ঘমা কান থেকে ইয়ারফোন খুলে ভাইয়ের দিকে কটমট করে তাকালো। অভ্র তার চুল টেনে দিয়ে বলল, কি হয়েছে? ওভাবে তাকাচ্ছিস কেন? মারলে কেন? আমার মন চেয়েছে তাই মেরেছি, তোকে বলতে হবে? আমার সুখ তোমার কোনো কালেই সহ্য হয় না, তাই না? একদম না। আম্মু ডাকছে কখন থেকে, সে খেয়াল আছে তোর? তো তাই বলে তুমি মারবে? ভালো মতো বলা যায় না? না, ভাগ এখন। আম্মু কি বলে শুনে আয়। উঠে দাঁড়িয়ে বই আর ফোন জায়গা মতো রেখে খালি কফির মগটা হাতে নিয়ে ভাইয়ের চুল ধরে জোরে একটা টান দিয়ে দৌড়ে চলে গেল রুম থেকে। অভ্র চোখ মুখ কুচকে জোরে জোরে হুমকি দিতে লাগলো অর্ঘমাকে। তিনতলা ফ্ল্যাটের সামনে এসে একবার বেল চেপে চুপ করে দাঁড়িয়ে নিচে লম্বা চুলের বেনি ধরে ঘোরাতে লাগলো অর্ঘমা। দরজা খুলতে সামনে বাড়িওয়ালা আন্টিকে দেখে মিষ্টি এসে সালাম দিয়ে বলল, মোটরে পানি নেই, মোটরটা একটু ছাড়লে ভালো হতো। ও মা, দারোয়ান পানি ছাড়েনি? না, বিগত 1 ঘন্টা যাবত আম্মু অপেক্ষা করছে পানি ছাড়ার জন্য। এখনো ছাড়ছে না দেখে আমাকে পাঠালো আপনাকে জানাতে। আচ্ছা, আমি এখনই দারোয়ানকে কল করে বলছি পানি ছাড়তে। তুমি ভেতরে এসো। না না আন্টি, ভেতরে যাব না। গত 2 দিন বাসা গোছগাছ করে ক্লান্ত সবাই, তাই এখন বাসায় গিয়ে গোসল করে একটু ঘুমাবো। বাসা গোছানো শেষ হয়েছে? জি, আজ সকালেই সব শেষ হয়েছে। ঠিক আছে, তোমার আম্মুকে বলো আমি বিকেলে যাব তোমাদের বাসায় দেখা করতে। আচ্ছা আন্টি, এখন তাহলে আসি। বাড়িওয়ালা আন্টির থেকে বিদায় নিয়ে সিঁড়ি বেয়ে লাফিয়ে উঠে 4তলায় চলে গেল অর্ঘমা। বিকেলে সাইকেল নিয়ে প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়েছে অর্ঘমা। অভ্র সামনে চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে দুই বন্ধুর সাথে চায়ের আড্ডায় মেতে আছে। সাইকেল চালিয়ে যাওয়ার সময় অর্ঘমা এক হাত দিয়ে ভাইয়ের চুল টান দিয়ে চলে গেল। অভ্র রেগে পেছনে তাকিয়ে বোনকে দেখে চোখ রাঙালো। অর্ঘমা কিছু দূর গিয়ে সাইকেল থামিয়ে অভ্রকে ভেঙিয়ে চলে গেল। অভ্রর বন্ধুরা হাসছে। অভ্র আর অর্ঘমার এই স্বভাব সম্পর্কে তারা আগে থেকেই অবগত। কল আসতেই পকেট থেকে ফোন বের করে নম্বর দেখে বন্ধুদের বিদায় দিয়ে তড়িঘড়ি করে চলে গেল অভ্র। প্রাইভেট পড়ে অর্ঘমার বাসায় আসতে আসতে সন্ধ্যা 7টা বেজে গেল। বাসার গ্যারেজে সাইকেল রেখে লাফিয়ে লাফিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে গিয়ে 3তলার সিঁড়ির সামনে এসে দাঁড়িয়ে গেল। বাড়িওয়ালার ফ্ল্যাট থেকে এটি ছেলে বের হচ্ছে। প্রথম দেখায় মোটামুটি ভালো লাগার মতোই দেখতে ছেলেটা। অর্ঘমারও বেশ পছন্দ হলো ছেলেটাকে, যাকে ক্রাশ বললে ভুল হবে না। ছেলেটার চুলগুলো বেশ বড় বড়, গালে হালকা দাড়ি, ভীষণ মানিয়েছে ছেলেটাকে এই চুল আর দাড়িতে। কিন্তু এখন প্রশ্ন হলো, ছেলেটাকে বাড়িওয়ালার কোনো আত্মীয়? ছেলেটা নিচু হয়ে জুতো পরছিল। অর্ঘমা পাশ কাটিয়ে যাওয়ার সময় পেছন থেকে ডাক শুনে থেমে গেল। পেছন করে দেখে ছেলেটা ভ্রু কুচকে তাকিয়ে আছে। থতমত খেয়ে গেল অর্ঘমা। জি। আপনাকে তো ঠিক চিনলাম না। কয়তলায় যাবেন? 4তলায়। নতুন ভাড়াটিয়া? জি। ও আচ্ছা, না মানে আগে দেখিনি তো এই বাসায়, তাই জিজ্ঞেস করলাম। কিছু মনে করবেন না, আসলে দিনকাল তেমন একটা ভালো না, তাই বাসায় এভাবে অপরিচিত একজনকে দেখে আর কি। বুঝেছি, আমি কিছু মনে করিনি। ওকে, আসছি তবে। জি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। অর্ঘমা সিঁড়ি বেয়ে ওঠার সময় পেছন থেকে একটি মেয়ের গলা শুনতে পেল। সেই ছেলেটার সাথে কথা বলছে। কথাবার্তা শুনে বুঝতে পারলো ছেলেটা বাড়িওয়ালার ছেলে। রাতে খাবার খাওয়ার সময় অর্ঘমা তার মায়ের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, এই বাসায় বাড়িওয়ালার ছেলে মেয়ে কয়জন? কেন? প্রাইভেট পড়ে আসার সময় 3তলায় একটা ছেলে আর একটা মেয়েকে কথা বলতে শুনলাম। মনে তো হলো ভাই বোন। বাড়িওয়ালা 2 ছেলে মেয়ে, মেয়ে বড় আর ছেলে ছোট। অভ্র খেতে খেতে জিজ্ঞেস করলো, কি করে তারা? মেয়ে ডাক্তার আর ছেলে ম্যাথমেটিক্সে নিয়ে পড়ছে। মেয়েকে দেখেছি আমি, দেখতে শুনতে ভালোই আছে, বিয়ে করেনি এখনো, আর ছেলের সাথে দেখা হয়নি এখনো। আমি আপুর মুখ দেখিনি, শুধু কণ্ঠ শুনেছি। নাম কি আপুর? নুসরাত। আর ভাইয়ার? নীরত। মনে মনে নামটা দুবার আওড়ালো অর্ঘমা। তার ঠোঁট
ঠোঁট কোলে শুকনো এক হাসির রেখা। অভ্র মায়ের দিকে তাকিয়ে বলল, একদিনেই বাড়িওয়ালি আন্টির সাথে ভালো খাতির জমিয়ে ফেলেছে দেখা যায়। অনেক কিছু জানো তাদের ব্যাপারে। কথাবার্তার ধরন আর ভালো ব্যবহার দিলে যে কেউ নিজে থেকেই খাতির জমাতে চাইবে। ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে অর্ঘমা। এমন সময় অভ্র এলো তার রুমে। অর্ঘমা ভাইকে দেখে বলল, কি চাই লাট সাহেবের? ঢং না করে তুই আসল কথা বল। তখন খেতে বসে এত এত প্রশ্ন শুধুমাত্র বাড়িওয়ালার ছেলের নাম জানার জন্য করেছিস। তার কেউ না বুঝলেও আমি বুঝেছি। হ্যাঁ তো আমার ভালো লেগেছে ছেলেটাকে। হি ইজ মাই ক্রাশ। বাহ, প্রথম দেখাতেই ক্রাশ? হ্যাঁ, ছেলেটা অনেক কিউট। তোর চোখে তো কিউট ছেলের অভাব নেই, আর না অভাব আছে ক্রাশের। এটা সিরিয়াসওয়ালা ক্রাশ। খোঁজ নিতে হবে গার্লফ্রেন্ড আছে কিনা। থাকলে ব্রেকআপ করিয়ে দেব, আর না থাকলে আমি তো আছি। ছেলে ভালো হলে আর তুই সিরিয়াস হলে আমি কিছু বলবো না, কিন্তু যদি ছেলের ব্যাপারে উল্টো পাল্টা কিছু জানতে পারি আর ততদিনে যদি তোদের ভেতরে কোনো সম্পর্ক হয়ে যায় তাহলে কিন্তু ওর রক্ষে নেই। তোমার মতো ভাই সবার ঘরে ঘরে হোক। ছোট বোনকে প্রেম করতে উৎসাহ দেওয়া একমাত্র ভাই মনে হয় তুমিই আছো এই পৃথিবীতে। আমার প্রেমে তুই সাহায্য করেছিলি আর এখনও করিস বলেই এত ছাড় দেই তোকে। আর তাছাড়া আমি আমার বোনকে চিনি, আমি জানি তুই কোনো ভুল করবি না। বাই দ্য ওয়ে, ভাবির কি খবর? ভালোই, শুধু ওর বাসায় একটু প্রবলেম হচ্ছে বিয়ে নিয়ে। ওর পরিবার চায় ও এক্ষুনি বিয়ে করুক, আর ও আমাকে বিয়ে করতে চায়। ওর বাবাকে আমার ব্যাপারে জানিয়েছে। আমি বেকার বলে ওর বাবা তৎক্ষণাৎ মানা করে দিয়েছে, যদিও এটাই স্বাভাবিক। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আর তুমি হাল ছেড়ো না, একটার পর একটা ইন্টারভিউ দিয়ে যাও, শেষ পর্যন্ত ভালো ফল পাবে। ঘুম থেকে উঠতে দেরি হওয়ার কোনো মতেই স্কুল ড্রেস গায়ে জড়িয়ে তৈরি হয়ে বের হতে গেলে বাধা দিল অর্ঘমার আম্মু। তার হাতে জ্যাম লাগানো পাউরুটি। অর্ঘমা বুঝতে পারলো না খেয়ে গেলে তার নিস্তার নেই, তাই কথা না বাড়িয়ে একটা পাউরুটি নিয়ে মুখে দিয়ে খেতে খেতে দৌড় লাগালো। সিঁড়ি বেয়ে 3 তলায় আসতে দেখা হয়ে গেল বাড়িওয়ালার ছেলে নীরদের সাথে। পরক্ষণে মনে পড়লো তার স্কুলের জন্য দেরি হয়ে যাচ্ছে। আবারও দৌড় দিল। পেছন থেকে একটা ছেলে কণ্ঠ বলে উঠল, আস্তে ধীরে দেখে শুনে নামো, এটা সিঁড়ি, পড়ে গেলে হাত পা সব যাবে। পেছন ঘুরে নীরদকে দেখে জোরপূর্বক হেসে ইতস্তত করে বলল, আসলে স্কুলের জন্য দেরি হয়ে যাচ্ছে, তাই আর কি। হাতের পাউরুটিটা আগে শেষ করো। অর্ঘমা তাড়াতাড়ি পাউরুটিটা মুখে দিয়ে চিবিয়ে গিলে ফেলল। তার ব্যাগের পকেট থেকে পানির বোতল বের করে এগিয়ে দিল নীরদ। 2 ঢোক পানি খেয়ে বোতলের মুখ লাগাতেই বোতলটা আবারও ব্যাগের পকেটে গুজে দিয়ে টিস্যুটা এগিয়ে দিয়ে বলল, কখনো তাড়াহুড়ো করে কিছু করতে নেই। তাড়াতাড়ি সময়, আরও তাড়াতাড়ি করে কোনো কাজ করতে গেলে সেটা খারাপই হয়। তুমি আমার অনেক ছোট, তাই তোমাকে তুমি করে বললাম। এবার সাবধানে দেখে শুনে স্কুলে যাও। অর্ঘমা মাথা নেড়ে চলে যেতে গেলে পেছন থেকে নীরদ আবারও থামালো তাকে। জিজ্ঞেস করলো, কোন স্কুলে পড়ো? অর্ঘমা কিছুক্ষণ ফেলফেল করে তাকিয়ে থেকে জবাব দিতেই নীরদ আবারও জানতে চাইল, নাম কি? অঘর্মা। নামের আগে পিছে কিছু নেই? সিদরাতুল জান্নাত অঘর্মা। ক্লাস কয়টায়? অর্ঘমা তৎক্ষণাৎ হাতঘড়ির দিকে তাকিয়ে মৃদু চিৎকার করে বলল, আল্লাহ, আমার কত দেরি হয়ে গেছে, সব দোষ আপনার। আম্মু। আগে পিছে না তাকিয়ে অর্ঘমা দিল এক দৌড়। পেছন থেকে নীরদের কণ্ঠস্বর ভেসে আসছে, তাকে আসতে নামতে বলছে। কিন্তু অর্ঘমা শুনলে তো সেই কথা। সে তার মতোই দৌড়িয়ে নেমে গেল সিঁড়ি বেয়ে। স্কুল ছুটির পর বান্ধবী নিধির সাথে গল্প করতে করতে বের হলো অর্ঘমা। বাইরে এসে ঠিক হলো ফুচকা খাবে। 2 প্লেট ফুচকা অর্ডার দিয়ে আবারও নিধির সাথে কথা বলায় মশগুল হলো সে। কথা বলার এক পর্যায়ে নিধি বলে উঠল, আজও শাকিল দাঁড়িয়ে আছে তোর জন্য। ঘাড় ঘুরিয়ে রাস্তার ওপারে তাকালো অর্ঘমা। চায়ের দোকানের সামনে দেখা মিলল 7-8 জন ছেলেদের একটা দলের। তার মাঝে শাকিল নামের একটি ছেলে রয়েছে। ছেলেটা দেখতে বখাটে নয়, কিন্তু অর্ঘমার তাকে প্রচণ্ড বিরক্ত লাগে। সব জায়গাতেই এই ছেলেটা এসে হাজির হয়। অর্ঘমার জন্য প্রতিদিন স্কুলের সামনে এসে দাঁড়িয়ে থাকা শাকিলের অভ্যাসে পরিণত হয়েছে। কয়েকবার প্রেমের প্রস্তাব দিয়েছিল সে অর্ঘমাকে, কিন্তু অর্ঘমা মুহূর্ত ব্যয় না করে প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। শাকিলের ব্যাপারে তার নামটা ছাড়া আর কিছুই জানে না সে। তবে অর্ঘমা আন্দাজ করে নিয়েছে যে স্যারের বাসায় সে প্রাইভেট পড়তে যায়, সেই স্যারের বাসার সামনে বিল্ডিংয়ের দোতলায় বারান্দায় একবার শাকিলকে দেখেছিল। খুব সম্ভবত সেটাই শাকিলের বাসা, আর সেখান থেকেই অর্ঘমাকে দেখেছে। এরপর থেকে তাকে ফলো করে ছেলেটা। ফুচকা খাওয়া শেষে টাকা দিতে গেলে ফুচকাওয়ালা বলল, টাকা লাগবে না, আপনার টাকা দেওয়া আছে। মানে কে দিয়েছে? রাস্তার ওপারে যে ছেলেদের দল আছে সেখানকার একটা ছেলে দিয়েছে। ছেলেটা দিল আর আপনি নিয়ে নিলেন? আমাকে কি নতুন চেনেন আপনি? ছোটবেলা থেকে স্কুলে পড়ছি আর আপনার কাছ থেকে ফুচকা খাচ্ছি। প্রতিবার টাকা আমি অথবা আমার ভাই দেয়,
সেখানে চেনেন না জানেন না অন্য একটা ছেলের দেওয়া টাকা নিয়ে নিলেন কোন এক কোলে। আপনি অতিরিক্ত করছেন এবার। কতবার বলেছি আমি আপনাকে পছন্দ করি না, তারপরেও কেন পিছে পড়ে আছেন আমার? এতদিন কিছু বলিনি, কিন্তু আজ আপনি আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছেন। ওনাকে টাকা দিয়েছেন কোন সাহসে আপনি? আর আপনি ভাবলেননি বা কী করে যে আপনার দেওয়া টাকায় আমি খাবো, যেখানে আমি আপনাকে চিনিই না? আরেকদিন আমাকে ডিস্টার্ব করবেন তো আমি আমার ভাইকে বলে বা উচিত শিক্ষা দেওয়ার ব্যবস্থা করব। অর্ঘমা ফুচকাওয়ালা আঙ্কেলকে জিজ্ঞেস করলো। কত টাকা দিয়েছেন উনি আপনাকে? 100 টাকা। ব্যাগ থেকে 100 টাকার একটা নোট বের করে শাকিলের সামনে ফুচকাওয়ালার গাড়ির উপর টাকাটা রেখে বলল, আমার বাপ ভাই আমার সকল চাহিদা পূরণ করতে সক্ষম। বাইরের মানুষের টাকা আমার কোনো প্রয়োজন নেই। ইরিটেটিং পার্সন একটা। কথাগুলো বলেই হনন করে বাসার দিকে চলল অর্ঘমা। বাসার সামনের গলির মাথায় এসে নীরদকে দেখতে পেল বেশ কয়েকজন ছেলের সাথে ক্যারাম খেলছে। ছেলেগুলো বন্ধু হবে হয়তো। নীরদের দিকে এক পলক তাকাতেই চোখাচোখি হয়ে গেল। নীরদ ভ্রুকুচকে তাকিয়ে আছে তার দিকে। অর্ঘমা নিজের রাগ কমাতে পারছে না দেখে হনহনিয়ে চলে গেল বাসার ভিতরে। একসাথে 4-5 বার কলিং বেল চেপে দাঁড়িয়ে রইল। তার মা এসে দরজা খুলে বকতে লাগলো এতবার বেল দেওয়ার জন্য। কোনো কথা না বলে অর্ঘমা হনন করে নিজের রুমে চলে গেল। অন্যদিন হলে এতক্ষণে সে মায়ের কথার বিপরীতে অবশ্যই কিছু বলতো, কিন্তু আজ তার মাথা গরম হয়ে আছে। মেয়ের কিছু একটা হয়েছে বুঝে আর চেঁচামেচি করলেন না অর্ঘমার মা। ফোন হাতে নিয়ে অভ্রকে কল লাগালেন তিনি। অর্ঘমা সবার আদরে হলেও নিজের সকল কথা একমাত্র অভ্র ছাড়া আর কারোর সাথে শেয়ার করে না। অভ্র অর্ঘমাকে ছোট থেকে একদম নিজের বাচ্চার মতো করে বড় করেছে। অভ্র আর অর্ঘমার সম্পর্কটা বেস্ট ফ্রেন্ডের মতো। দুজনই দুজনকে নিজেদের সব কথা শেয়ার করে, আবার যে কোনো বিষয়ে দুজন একে অপরের রায় জেনে তারপর কাজ করে। এজন্যই অর্ঘমার সব থেকে বড় দুর্বলতা তার ভাই অভ্র। অভ্রেরও সব থেকে বড় দুর্বলতা তার ছোট বোন অর্ঘমা। মায়ের ফোন পেয়ে এক প্রকার হন্তদন্ত হয়ে ফিরেছে অভ্র। বাসার সামনের গলির মাথায় এসে দোকান থেকে দুটো আইসক্রিম, চিপস, চকলেট আর একটা টিউয়ের বোতল নিয়ে দোকানিকে টাকা দিতেই অভ্রর ফোন বেজে উঠল। ফোন হাতে নিয়ে বন্ধুর কল দেখে ব্যাগটা এক হাতে নিয়ে অপর হাতে কল রিসিভ করে কানে ধরল। বাসার দিকে হাঁটতে হাঁটতে থাকা ফোনে বন্ধুকে থাকা জানালো অর্ঘমার বিষয়টা। অতপর কল কেটে বাসায় ঢুকলো। অভ্র অর্ঘমার রুমে ঢুকে দেখে অর্ঘমা উবু হয়ে বালিশে মুখ গুজে শুয়ে আছে। তার পরনে এখনো স্কুল ড্রেস রয়েছে। কাছে এসে অর্ঘমার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কি হয়েছে বুড়ি? ভাইয়ের গলা সরে উঠে বসলো অর্ঘমা। অভ্র তার হাতের ব্যাগটা অর্ঘমার দিকে এগিয়ে দিতে অর্ঘমা ভাইয়ের দিকে তাকিয়ে হাসলো। তার একটু মন খারাপ হলেই অভ্র তার পছন্দের সকল খাবারের জিনিস নিয়ে আসবে তার মন ভালো করার জন্য। ব্যাগটা পাশে নিয়ে নামিয়ে রাখলো। অর্ঘমার সামনে চুলগুলো ঠিক করে দিয়ে অভ্র জিজ্ঞেস করলো, কি হয়েছে বললি না তো? আমার স্কুলের সামনে একটা ছেলে তার দলবল নিয়ে দাঁড়িয়ে থাকে আমার জন্য, বলেছিলাম তোমায়। হ্যাঁ, কি করেছে ওই ছেলে? ডিস্টার্ব করেছে? কিছু বলেছে তোকে? আমি তাকে কয়েকবার রিজেক্ট করেছি, এরপর সে দাঁড়িয়ে থাকলেও আমাকে আর ডিস্টার্ব করতো না কখনোই। কিন্তু আজ ফুচকা খাওয়ার পর টাকা দিতে গিয়ে শুনি সে ফুচকাওয়ালাকে 100 টাকা দিয়ে রেখেছে আমার জন্য। আমি কেন নেব তার টাকা? আমি কি তাকে চিনি? এই নিয়ে মেজাজ খারাপ হয়ে গেছিল। ফুচকাওয়ালা আঙ্কেল আর ওই ছেলেকে ইচ্ছা মতো ঝেড়ে এসেছি। আমার রাগ লাগছিল প্রচুর। অভ্র উঠে দাঁড়িয়ে বলল। আজকে ওই ছেলেকে আমি পিষেই ফেলবো। অভ্র যেতে গেলেই অর্ঘমা তার হাত ধরে থামালো, বলল, আগেই ঝামেলা করো না ভাইয়া, আমি তাকে ওয়ার্নিং দিয়ে এসেছি। আর কখনো যদি সে এমন কিছু করে বা আমাকে ডিস্টার্ব করার চেষ্টা করে তাহলে তুমি তাকে যা মন চায় করো, আমি তখন আর কিচ্ছুই বলবো না। কিন্তু কোনো কিন্তু না। যাও গিয়ে চেঞ্জ করে গোসল করে এসো, 3টা বাজতে চললো। খিদে পেয়েছে আমার, তোমার সাথে খাবো। আচ্ছা। অভ্র চলে যেতে জামা কাপড় নিয়ে গোসলে ঢুকলো অর্ঘমা। ভাইয়ের সাথে কথা শেয়ার করে এখন তার অনেকটাই হালকা লাগছে, রাগটাও কমে গিয়েছে। অর্ঘমা আজকে আর প্রাইভেট পড়তে গেল না। বিকেলে অভ্রকে নিয়ে ছাদে এসছে। এ বাসার ছাদে এই প্রথম আসলো তারা। ছাদটা সুন্দর, গাছগাছালি আছে কিছু, সবই ফুলের গাছ। এগুলো সব বাড়িওয়ালাদের, কারণ তারা বাসা দেখার সময়ই বাড়িওয়ালি জানিয়ে দিয়েছিল ছাদে কোনো গাছ লাগানো যাবে না, ছাদে শুধু তাদের গাছ লাগানো আছে। ছাদের একপাশে দাঁড়িয়ে দুই ভাই বোন মিলে গল্প করছিল। একটু পর পর দমকা হাওয়া বইছে। অভ্র অর্ঘমাকে ফোনে কিছুটা দেখাচ্ছে, তা দেখে পেট চেপে জোরে জোরে হাসছে অর্ঘমা। অভ্র খেয়াল করলো ছাদের দরজার সামনে একটা ছেলে দাঁড়িয়ে আছে, ভ্রুকুচকে তাকিয়ে আছে তাদের দিকে। অভ্র নিজেও ভ্রুকুচকে তাকালো তার দিকে। অর্ঘমা হাসি থামিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? অভ্র ফিসফিস করে বলল, কে এই ছেলেটা? এভাবে তাকিয়ে আছে কেন আমাদের দিকে? অর্ঘমা ঘাড় ঘুরিয়ে দরজার সামনে নীরদকে দাঁড়িয়ে থাকতে দেখে ফিসফিসিয়ে বলল, এইটাই বাড়িওয়ালার ছেলে, আমার ক্রাশ বয়।
অভ্রর কুচকানো ভ্রু এবার নীরদের থেকে সরে অর্ঘমার দিকে স্থির হলো। আবারও নীরদের দিকে তাকালো। তখনও নীরদের দৃষ্টি তাদের দিকে স্থির। অভ্র বিরক্ত ভঙ্গিতে বলল, কি ভাই এভাবে তাকিয়ে আছেন কেন? নীরদের সোজা প্রশ্ন। আপনি কে? অর্ঘমা নীরদের কঠিন গলার স্বর শুনে প্রথমে ভড়কালো, পরক্ষণে তার মনে হলো হয়তো নীরদ তাদের ভুল বুঝছে, তাই সে বলল, ও আমার ক্রাশ ভাই অব্র। আপনাদের সম্ভবত এখনো দেখা হয়নি একে অপরের সাথে। নীরদের কুচকানো ভ্রু শিথিল হলো। ভদ্রতাসূচক হেসে এগিয়ে এসে অভ্রর দিকে তাকিয়ে বলল, আসলে অচেনা কাউকে দেখলে আমার রিয়াকশন এমনই হয়, কিছু মনে করবেন না। ইটস ওকে। আমি নীরদ, 3 তলায় থাকি। বাড়িওয়ালা আঙ্কেলের ছেলে? জি। আমি অব্র, তোমাদের বাসার 4 তলার নতুন ভাড়াটিয়া। অর্ঘমা ভ্রুকুচকে অভ্র নীরদের দিকে তাকিয়ে আছে। তারা দুজনে খোশ গল্পে মেতে আছে। বিরক্ত বোধ করলো অর্ঘমা। সে সামনে থাকাকালীন যদি কেউ তাকে বাদ দিয়ে কথা বলে বা গল্প করে, তাহলে সেটা তার একদমই পছন্দ নয়। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দুজনের খেজুরের গল্প শুনে হননীয় চলে গেল। নীরদ সেদিকে তাকিয়ে বলল, আপনার বোন কি রাগ করে চলে গেল? মনে হয় আসলে ওর সামনে থাকাকালীন যদি কেউ ওকে ইগনোর করে অন্য কারোর সাথে গল্পে মশগুল হয়ে থাকে তাহলে ও সেটা পছন্দ করে না, সহ্যই করতে পারে না বলা যায়। ও আচ্ছা। কিছুক্ষণের মধ্যেই অভ্র এবং নীরদের মাঝে বেশ ভালো সখ্যতা হয়ে গেল। যদিও অভ্র নীরদের থেকে বয়সে বড় আর তার গ্রাজুয়েশনও শেষ। সন্ধ্যায় হালকা নাস্তা করে পড়তে বসছে অর্ঘমা। তখনই অভ্র এলো তার রুমে। ফোনটা অর্ঘমার দিকে এগিয়ে দিয়ে বলল, রিয়া কথা বলবে তোর সাথে। দাও। রিয়া অভ্রের গার্লফ্রেন্ডের নাম। অর্ঘমার সাথে রিয়ার খুব খাতির। বেশ কিছুক্ষণ রিয়ার সাথে কথা বলে ফোনটা অভ্রকে দিয়ে দিল। রুম ছেড়ে যাওয়ার আগে প্যান্টের পকেট থেকে একটা কিটক্যাট বের করে অর্ঘমার বইয়ের উপর নামিয়ে রেখে চলে গেল। তা দেখে হাসলো অর্ঘমা। পরের দিন সকালে স্কুলের জন্য অর্ঘমা তাড়াতাড়ি বের হলো। 3 তলার সিঁড়ির সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল নীরদের আশায়, কিন্তু তাকে নিরাশ হতে হলো। আজ আর নীরদের দেখা পাওয়া গেল না। নীরদের ওপর তার খুব রাগ হলো। যাওয়ার সময় 3 তলা দরজার সামনে দাঁড়িয়ে রেগে একসাথে 6-7 বার বেল চেপে দৌড়ে নিচে চলে গেল। নামার সময় বাড়িওয়ালা আঙ্কেলের চেঁচামেচি তার কানে এসছে। রাস্তায় এসে পা দিয়ে মাটিতে দুবার আঘাত করে হাঁটা শুরু করলো স্কুলের দিকে। আজকে আর ছুরির পর শাকিলকে দেখতে পেল না অর্ঘমা। কিছুটা অবাক হলো, কারণ তাকে দেখার পর থেকে শাকিল একদিনও স্কুলের সামনে আসা মিস দেয়নি। আজ আসেনি দেখে প্রথমে কিছুটা অবাক হলেও পরক্ষণেই স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। অবশেষে বুঝি তার পিছু ছাড়লো ছেলেটা। বিকেলে প্রাইভেট পড়তে যাওয়ার সময় অর্ঘমা সাইকেল নিয়ে বের হলো। গত বছর অনেক কান্নাকাটি করার পর অবশেষে তার সাইকেলের আশা পূরণ করেছে তার আব্বু। প্রথম সে সাইকেল চালাতে জানতো না। অভ্র তাকে 1 মাস ট্রেনিং দিয়ে শিখিয়েছে সাইকেল চালানো। দোকান থেকে সেন্টার ফ্রুট কিনে যেতে গেলেই নীরদকে দেখতে পেল। বন্ধুদের সাথে রাস্তার পাশে টং দোকানে বসে আটা দিচ্ছে। হাতে রয়েছে চায়ের কাপ। অর্ঘমা সেখান দিয়ে যাবে স্যারের বাসায়। একটা সেন্টার ফ্রুট করে মুখে দিয়ে সামনে তাকাতে দেখতে পেল নীরদ তার দিকে তাকিয়ে আছে। ব্রুকুসকে কিছু সময় তাকিয়ে থেকে সাইকেল চালিয়ে দ্রুত সেখান থেকে গেল। হকচকিয়ে গেল নীরদ। ব্যাগের চেইন খুলে দুটো সেন্টার ফ্রুট বের করে নীরদের হাতে দিয়ে বলল, যেখানে আমার দিকে তাকিয়েছিলেন আপনাকে না দিয়ে খেলে আমার পেট ব্যথা করবে নিশ্চিত, তাই এগুলো আপনার। আর নজর দিবেন না, ওকে? আসছি। নীরদকে কিছু বলার সুযোগ না দিয়ে সাইকেল চালিয়ে চলে গেল অর্ঘমা। আহম্মকের মতো কিছুক্ষণ ফেলফেল করে তাকিয়ে রইল নীরদ। তার এক বন্ধুর কথায় হুঁশ ফিরল তার। সেন্টার ফুডগুলোর দিকে তাকিয়ে পকেটে ঢুকিয়ে রাখলো। মেয়েটা কে ছিল রে নীরদ? আমাদের বাসার 4 তলার নতুন ভাড়াটিয়া। দেখে তো বাচ্চা মনে হলো। তোকে কি সব বলে গেল? চিনে তোকে? বলতে তাদের বাড়িওয়ালা আঙ্কেলের ছেলে আমি, এতটুকুই চেনা পরিচিত। সেন্টোর ফ্রুট কেন দিল তোকে? তুই কি সত্যি ওর দিকে তাকিয়েছিলি? জাস্ট চোখে চোখ পড়ে গিয়েছিল এই। আর তাছাড়া গতকাল ছাদে ওর বড় ভাইয়ের সাথে দেখা হয়েছিল আমার। ভাইয়া বেশ ভালো। তিনি আগ বাড়িয়ে তার বোনের ব্যাপারে বললেন। মেয়েটা নাকি বেশ দুষ্টু আর চঞ্চল প্রকৃতির। দুরন্ত মনায় ঘেরা তার স্বভাব। তাই এই সেন্টার ফ্রুট দেওয়ার বিষয়টা আমার কাছে ওর স্বভাব অনুযায়ী নর্মালি মনে হলো। আচ্ছা, ওর কথা বাদ দে। ওকে। অর্ঘমারা নতুন বাসায় উঠেছে প্রায় 2 মাস হতে চলল। বিল্ডিংয়ের দোতলায় ভাড়াটিয়ার মেয়ের বিয়ের দাওয়াত পেয়েছে তারা। মূলত ওই আপুর আম্মুর সাথে অর্ঘমার আম্মুর বেশ খাতির হয়েছে গত 2 মাসে। সেই সুবাদেই তারা দাওয়াত পেয়েছে। পরশু বিকেলে বিয়ে। অর্ঘমা ভেবেছিল সে যাবে না, কিন্তু তার মায়ের কয়েকটা ঝাড়ি খাওয়ার পর যেতে রাজি হয়েছে। বলতে গেলে এক প্রকার বাধ্য হয়ে যেতে রাজি হয়েছে। নীরদ ছাদে এসে টের পেল তার ফুল গাছের ফুল ফুটেছে। সম্পূর্ণ ছাদ বেলি ফুলের ঘ্রাণে মৌ মৌ করছে। ফুল গাছের দিকে এগিয়ে গিয়ে খুশি হলো সে। বেলি ফুল তার ভীষণ পছন্দের।
গুনগুন শব্দ শুনে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। কাউকে দেখতে না পেয়ে শব্দের উৎস খুঁজতে লাগলো। ছাদের অপর পাশে এসে অর্ঘমাকে দেখতে পেল। এক কর্নারে বসে কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনতে শুনতে খাতায় কিছু একটা করছিল সে। নীরদ এগিয়ে গিয়ে উকি দিয়ে দেখার চেষ্টা করলো। অর্ঘমা উপরে তাকিয়ে নীরদকে উকি দিতে দেখে হকচকিয়ে গিয়ে দ্রুত খাতা বন্ধ করলো। কান থেকে ইয়ারফোন খুলে তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, ওকে দিচ্ছিলেন কেন ওভাবে? কি করছিলে তুমি? আমি যাই করি না কেন, আপনি এভাবে উকি দিবেন কেন? জানেন না এটা ব্যাড ম্যানার্স? তুমি স্কেচ তৈরি করছিলে? আমি ডিস্টার্ব করতে চাইনি, তাই উকি দিয়ে দেখার চেষ্টা করছিলাম। এখন যখন তুমি টের পেয়ে গিয়েছো তখন আর উকি দিব না, সরাসরি দেখবো এবার। হাত থেকে খাতাটা টান দিয়ে নিতেই লাফিয়ে উঠলো অর্ঘমা। সে কোনো মতে নীরদকে খাতাটা দেখতে দেবে না, কিন্তু নীরদ তো নাছর বান্দা, সে দেখেই ছাড়বে কি এঁকেছে অর্ঘমা। অর্ঘমার সাথে নীরদ পারলে সারাক্ষণ একে অপরের পেছনে লেগে থাকে। পান থেকে চুন খসলেই দুজনের মাঝে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। দুজন যেন পুরো টম অ্যান্ড জেরি। মাঝে মাঝে অবশ্য অর্ঘমাকে লজ্জা দিতে ছাড়ে না নীরদ অর্ঘমা দুজনের নিজেদের পরিবারের ছোট সদস্য হওয়ার সুবাদে আহ্লাদী আর খুব আদরের। নীরদ বয়সে ক্লাসে অর্ঘমার থেকে বড় হলেও দুজনের মাঝে সবসময় বাচ্চাদের মতো কথা কাটাকাটি লেগেই থাকে। তাদের পরিবারও এই ব্যাপারে বেশ ভালো মতোই অবগত হয়েছে গত 2 মাসে, কিন্তু তারা এগুলো স্বাভাবিকভাবেই নিয়েছেন। অব্রর কাছে বিষয়টা বেশ কিউট লাগে। নীরদকে তার পছন্দ। অর্ঘমার সাথে নীরদের সম্পর্ক হলে তার কোনো আপত্তি নেই, কিন্তু দুজনের দেখা হলে যেভাবে বাচ্চাদের মতো একে অপরের পেছনে লেগে থাকে তাতে বোঝা মুশকিল যে তাদের ভেতরে আদৌ কিছু হবে কি না। নীরদ খাতার প্রথম পেজ উল্টাতেই অর্ঘমার নিজের জিনিসপত্র নিয়ে খাতা রেখেই দৌড়ে চল। নীরদ সেদিকে বেগুবের মতো কিছুক্ষণ তাকিয়ে থেকে আবারও খাতা দেখে মনোযোগ দিল। খাতার দিকে তাকিয়ে চমকে উঠল নীরদ। স্কেচগুলো দেখে মনে হচ্ছে প্রফেশনাল কেউ করেছে, কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো সবগুলো স্কেচ তার বিভিন্ন রকম ভঙ্গিমার ছবিগুলো এঁকেছে অর্ঘমা। স্কেচগুলো ভীষণ পছন্দ হয়েছে নীরদের। তার ঠোঁট কোণে শুকনো এক হাসির রেখা ফুটে উঠেছে। মনে মনে অর্ঘমার আঁকার হাতের অনেক প্রশংসা করলো। গত আধ ঘন্টা যাবত একটার পর একটা টিভির চ্যানেল পাল্টাতে অর্ঘমা বিরক্ত। বিয়েতে যাওয়ার জন্য পুরোপুরি তৈরি হয়ে বসে আছে সে, অথচ তার মায়ের কোনো খবরই নেই। তিনি এখনো সাজগোজ করতে ব্যস্ত। অভ্র রুম থেকে বেরিয়ে এসে অর্ঘমাকে দেখে অবাক হয়ে গেল। ভ্রু উঁচিয়ে বলল, বিয়ে কার, তোর নাকি ওই মেয়ের? আমি সুন্দর, আমি জানি, এত পেঁচিয়ে কথা বলতে হবে না তোমাকে। কে বললো তুই সুন্দর? তুই তো পেটনি। তুমি নিজে কি, যেই না চেহারা নাম রাখছে পেয়ারা। আমি জানি আমি অনেক হট অ্যান্ড হ্যান্ডসাম, তাই তো আমার গার্লফ্রেন্ড আছে। তোমার ব্রেকআপ করাতে আমার জাস্ট 1 মিনিট লাগবে, এখন বাকিটা তোমার উপর ডিপেন্ড করে। নিজে একটা বয়ফ্রেন্ড জুটাইতে পারোস না দেখে আমার গার্লফ্রেন্ডের দিকে নজর দিতেছিস। আমাকে কি তোমার লেসবিয়ান বলে মনে হয় যে তোমার গার্লফ্রেন্ডের দিকে নজর দিব? অভ্র কিছু বলার আগেই তার মা রুম থেকে বেরিয়ে এলো। এসে তাড়া দিয়ে বলল, জলদি চল, দেরি হয়ে গেছে অনেক। আপা ফোন দিয়ে পাগল করে ফেলেছে। এত তাড়াতাড়ি কেউ তৈরি হয়? আর একটু সময় নিতে। বেশি কথা বলবি না অর্ঘ, নিজে আজকে একটু তাড়াতাড়ি তৈরি হয়েছিস বলে এত কথা বলছিস। এখন চল জলদি। গোমরা মুখ করে জুতো পরে ভাইয়ের সাথে নিচে নামলো অর্ঘমা। নিচে নামতেই চোখাচোখি হয়ে গেল নীরদের সাথে। তারাও বিয়েতে যাচ্ছে। বাসার বাড়িওয়ালা হওয়ার সুবাদেও দাওয়াত পেয়েছে তারা। অভ্র এগিয়ে গিয়ে নীরদের সাথে কুশল বিনিময় করলো। নীরদের চোখ মুগ্ধভাবে তাকিয়ে আছে অর্ঘমার দিকে। মেয়েটাকে ভারী মিষ্টি দেখাচ্ছে। লাল রঙের জামার উপরে সোনালি সুতোয় কাজ করা দারুণ একটা গাউন পরেছে অর্ঘমা। মুখে ভারী মেকআপ আর জামার সাথে মিলিয়ে ম্যাচিং জুয়েলারিতে খুব সুন্দর লাগছে তাকে দেখতে। নীরদের দৃষ্টি কিছুটা বিব্রত করে তুললো অর্ঘমাকে। সে এদিক সেই তাকিয়ে অভ্রকে ডেকে নিল। তাদের সাবধানে আসতে বলে অভ্র অর্ঘমাকে নিয়ে রিকশায় উঠে গেল। তাদের মা বাবা সামনে রিকশায় চলে গেছে ইতিমধ্যে। বিয়ে বাড়ি মানেই অর্ঘমার কাছে মাথা ব্যথার অপর নাম। আর সেই মাথা ব্যথা বাড়িয়ে দেওয়ার জন্য তো এখানকার আন্টিরা আছে। একজনের বিয়ে খেতে এসে পারলে তারা নিজেদের ছেলেমেয়ের বিয়ে করিয়ে ফেলে। শুধু নিজেদের ছেলে মেয়ে না, পারলে এরা বাসার কাজের লোকের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসে। অসহ্য। অর্ঘমা একপাশে চুপচাপ বসে থুতনিতে হাত ঠেকিয়ে আশেপাশের লোকজনের কার্যকলাপ দেখছে। অভ্র এখানে এসেই কিছু আন্টিদের কবলে পড়ে গিয়েছিল বলে আপাতত সে নিরুদ্দেশ। আন্টিরা যে কি পরিমাণ ভয়ঙ্কর হয় সে ধারণা হয়ে গেছে বেচারার। জেনে শুনে নিজেকে বলির পাঠা কেই বা বানাতে চাইবে, তাই ভেঙে গেছে বেচারা। পাশে কেউ বসায় ঘাড় ঘুরিয়ে তাকিয়ে চমকে উঠল অর্ঘমা। নিরুদ্দেশে বসেছে তার পাশে। বিব্রত বোধ করলো সে। তার স্কেচ বুক নীরদ দেখে ফেলেছে। ভাবতেই শরীরে বারবার কাটা দিয়ে উঠছে। না জানে ছেলেটা কি ভাবছে তাকে। অন্যদিকে তাকিয়ে ঠোঁটে ঠোঁট চেপে বসে রইল নীরদ। হালকা গলা ঝেড়ে বলল, মাশাল্লাহ। অর্ঘমা চোখ বড় বড় করে তাকালো। নীরদ হেসে বলল, তোমার আকার হাতের কথা বলছি।
আবারও মুখ ঘুরিয়ে ফেলল অর্ঘমা। নীরদ কিছুটা এগিয়ে বসে ফিসফিস করে জিজ্ঞেস করলো। তোমাকেও কিন্তু দেখতে মাশাআল্লাহ লাগছে। অর্ঘমা চমকে উঠে শক্ত হয়ে বসে থাকলো। নীরদ তা দেখে হেসে বলে উঠল। বি ইজি। এমন অদ্ভুত আচরণ করছো কেন? স্কেচই তো করেছো জাস্ট। সত্যি বলতে আমার খুব পছন্দ হয়েছে স্কেচগুলো। আমি তো ভাবছি ওগুলো পেইন্ট করে প্রিন্ট করিয়ে আমার ঘরে রাখবো। ভদ্রলোকের মতো আমার স্কেচ বুক ফেরত দিয়ে দিবেন। কারো পারমিশন ছাড়া তার জিনিসপত্র দেখা ব্যাড ম্যানার্স। বাহ, আমি তোমার জিনিস হলাম কবে থেকে? থতমত খেয়ে গেল অর্ঘমা। আমতা আমতা করে বলল। আমি স্কেচ বুকের কথা বলেছি। ওর ভেতরে তো আমার ছবি ছিল, আর তুমিও কিন্তু আমার অনুমতি ব্যতীত আমার ছবি এঁকেছো। পৃথিবীতে একই চেহারার 7 জন মানুষ হয়, আমি তাদের ভেতর একজনেরটা এঁকেছি। আর সেই একজনটা আমি। এঁকেছি তো এঁকেছি, কি করবেন আপনি? তোমাকে একটা চকলেট দিব, কারণ স্কেচগুলো আমার পছন্দ হয়েছে। তোমার আঁকার হাত কিন্তু দারুণ। অর্ঘমা মনে মনে খুশি হওয়ার পাশাপাশি প্রশংসা শুনে কিছুটা লজ্জাও পেল। অনুভব করতে পারলো তার গাল গরম হয়ে আসছে। হয়তো লজ্জায় লালিমা ছেয়ে গেছে এতক্ষণে গাল জুড়ে। আর চোখে নীরদের দিকে তাকিয়ে থতমত খেয়ে গেল। নীরদ অবাক হয়ে তাকিয়ে আছে তার দিকে। অর্ঘমা অধর কামড়ে ধরে মিনমিন করে বলল, পানি খাবো। নীরদ উঠে গেল পানির খোঁজে। হাত ছেড়ে বাঁচলো অর্ঘমা। ছেলেটা যেভাবে তাকিয়েছিল তার দিকে, মনে হচ্ছিল চোখ দিয়ে তাকে গিলে খাচ্ছে। নীরদ পানির বোতল হাতে নিয়ে অর্ঘমার দিকে এগিয়ে যেতে গিয়েও দাঁড়িয়ে গেল। বেশ কিছুক্ষণ অর্ঘমার মুখের দিকে তাকিয়ে রইল। অকারণে হঠাৎই সে এসে ফেলল, আর দাঁড়িয়ে না থেকে পানির বোতল নিয়ে এগিয়ে গেল। 5-7 হাত দূরে থেকেই খেয়াল করলো একজন মহিলা এসে পাশে বসলো অর্ঘমার। নীরদ আবারও দাঁড়িয়ে গেল। তার কপালে ভাঁজ পড়ল। মহিলাটির উদ্দেশ্য কিছুটা আন্দাজ করে আর সামনে গেল না। উল্টো ঘুরে অর্ঘমা চেয়ারের পেছনে চেয়ারে গিয়ে বসলো তাদের কথা শোনার জন্য। পাশে বিয়ে বাড়ির এক আন্টিকে বসতে দেখে অর্ঘমা যার পুনরায় বিরক্ত হলো। এখন এই মহিলা হয়তো তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে দেবে। কিছুক্ষণ পর অর্ঘমার ভাবনাকে সত্য প্রমাণিত করে মহিলাটি হাসি হাসি মুখ করে বললেন, তুমি কোন পক্ষ? মেয়ে পক্ষ। ছোট জবাব অর্ঘমার। মহিলাটি আবারও জিজ্ঞেস করলেন, তুমি কি হও কোনের? আমরা একই বিল্ডিংয়ে থাকি। ও আচ্ছা, কিসে পড়ো? আপনার ছেলের বিয়ের বয়স হয়েছে? থতমত খেয়ে গেলেন মহিলাটি। হালকা বিব্রত কণ্ঠে জিজ্ঞেস করলেন, হ্যাঁ, কেন? আমার মেয়ের জন্য পাত্র খুঁজছে তাই। মহিলাটি চমকালেন সাথে ভরকালেন। অবাক হয়ে অর্ঘমার দিকে তাকিয়ে বলেন, তোমার মেয়েও আছে? হ্যাঁ, মেয়েটা অনার্স 2য় বর্ষে পড়ছে। বলো কি, বয়স কত তোমার? তোমাকে দেখেই তো মনে হচ্ছে না তুমি অনার্সে পড়ো। তাহলে তোমার মেয়ে অনার্সে পড়ে কিভাবে? চেহারা দেখে তো সঠিক বয়স সহজে বিচার করা যায় না। মহিলাটির ফ্যাকাশে চেহারা দেখে মনে মনে খুব হাসলো অর্ঘমা। আচ্ছা, শিক্ষা দেওয়া হয়ে গেছে মহিলাটাকে। হ্যাঁ, বিয়ে বাড়িতে বিয়ে খেতে এসছিস, তাহলে বিয়ে খেয়ে বিদায় হ। তা না করে আরেকজনের মেয়েকে নিয়ে টানাটানি করবি কেন তুই? হ্যাঁ, অসহ্য সব লোকজন। মেয়েটি কিছুক্ষণ ইতিউতি করে বললেন, তোমার মেয়েকে দেখা যাবে? আমার মেয়ে তো বিয়েতে আসেনি। আসলে ওর বিয়ে বাড়ি পছন্দ নয়। এখানের আন্টিদেরও একদম পছন্দ করে না। একজনের বিয়ে খেতে এসে আরেকজনের ছেলে মেয়েকে নিয়ে যখন বিয়ে বাড়ির আন্টিগুলো টানাটানি করে তখন ওর মেজাজ খারাপ হয়ে যায়, তাই ও আসেনি। মহিলাটি এবার চুপসানোর চেহারা নিয়ে আমতা আমতা করে বললেন, আচ্ছা, তাহলে আমি উঠি, একটু স্টেজের দিকে চাই। আচ্ছা। আজও নীরদকে দেখা যাচ্ছে গলির মাথায় দাঁড়িয়ে বন্ধুদের সাথে ক্যারাম খেলছে। অর্ঘমা সাইকেল নিয়ে আসার সময় একবার চোখাচোখি হলো নীরদের সাথে। প্রতিদিনের মতো আজও দোকান থেকে কতগুলো সেন্টার ফ্রুট কিনে ব্যাগে ভরলো। নীরদের পাশ দিয়ে যাওয়ার সময় সেন্টার ফ্রুটস সমেত একটা পলিথিন তার দিকে ছুড়ে দিয়ে গেল। দু হাতে পলিথিন ক্যাচ ধরে অর্ঘমার দিকে তাকিয়ে হাসলো নীরদ। অর্ঘমাও পাল্টা হেসে কিছু না বলে চলে গেল। নীরদের বন্ধুরা অবাক হলো না এসব দেখে, কারণ প্রায় প্রতিদিনই তাদের এসব দেখতে হয়। অর্ঘমা কোচিংয়ে যাওয়ার সময় যেদিনই নীরদকে দেখতে পাবে সেদিনই কিছু না কিছু নীরদকে দিয়েই যাবে। যেমন গতকাল আইসক্রিম দিয়ে গিয়েছিল, এর আগের দিন একটা ডিউয়ের বোতল দিয়ে গিয়েছিল। আবার নীরদও মাঝে মাঝে অর্ঘমাকে এসব দিয়ে থাকে। নীরদের বন্ধুদের ভিতরে থাকা আসিফ বলল, এসব কি ভাই? তোরা প্রেম করস না কিছু না, তবু এসব কি? আরেক বন্ধু বলল, ঠিক, প্রেম করলে তাও মানা যেত, কিন্তু প্রেম না করেও এসব আদান প্রদান কেন চলে তোদের ভিতরে? আসিফ সন্ধিয়াল গলায় জিজ্ঞেস করলো, সত্যি করে বলতো, তোদের ভেতরে কিছু চলছে না তো? চললে তোরা জানতি না মনে হয়। নীরদের উত্তরে সন্তুষ্ট হতে পারলো না কেউই। আসিফ ভাবুক সুরে বলল, অঘম্মাকে দেখলে মনে হয় ও তোকে পছন্দ করে। জবাব দিল না নীরদ। হাসি মুখে একটা সেন্টার ফ্রুটের প্যাকেট মুখে দিল।
খুলে মুখে দিল। বাকি সেন্টার ফুডগুলো পলিথিন থেকে বের করে প্যান্টের পকেটে ঢুকিয়ে রাখলো। বন্ধুরা অসন্তুষ্ট দৃষ্টি তাকিয়ে রইল তার দিকে। আসিফ কিছুটা ভেবে জিজ্ঞেস করলো, তোর খবর বল। তুই ভাই এনি চান্স অঘম্মাকে পছন্দ করিস না তো? এমনটা মনে হওয়ার কারণ? তোর ভাবসাব দেখলে আমার তাই মনে হয়। এত ভেবে কি করবি? ভাবনা বাদ দিয়ে ক্যারামে মনোযোগ দে। লাস্টে পড়ে আছিস, তুই তো হারবি। আগে ভবিষ্যৎবাণী করস কেন? আমি হারি কিনা জিতি তুই শুধু দেখ। আসিফ পুরো দমে ক্যারামে মনোযোগ দিল। এমনকি সব বন্ধুরা ক্যারামে মনোযোগ দিল। নীরদ তা দেখে হাসলো। চুলগুলো হাত দিয়ে একটু ঠিক করে সে নিজেও ক্যারামে মনোযোগ দিল। স্কুল ছুটির পর নিধির সাথে গল্প করতে করতে বের হলো অর্ঘমা। স্কুল গেট পেরোতেই মুখোমুখি হলো শাকিলের। মাঝে কয়েকটা মাস ছেলেটা গায়েব ছিল। অর্ঘমা ভেবেছিল ছেলেটা অবশ্যই তার পিছু ছেড়েছে, কিন্তু আজ হঠাৎ এভাবে উদয় হওয়ার মানে কি? শাকিলকে বেশ পরিবর্তন লাগছে। বেশভূষা হাবভাবেও পরিবর্তন হয়ে কিছুটা। শাকিল গলা ছেড়ে জিজ্ঞেস করলো, মিস করছো আমাকে এ কয়েকদিন? অবাক হলো অর্ঘমা। মিস? সে কেন এই ছেলেকে মিস করতে যাবে? হ্যাঁ, মাথাটা গেল নাকি ছেলেটার? অবাকতার রেস্টে নেই অর্ঘমা বলল, আপনাকে মিস করব কেন? কোন দুঃখে মিস করব? বরং আপনি এতদিন না আসায় আমি শান্তিতে ছিলাম। এই যে আজ হঠাৎ আবার আপনি আমার সামনে আসলেন, এখন বিরক্ত হচ্ছি। আমি আসলে চাকরির জন্য পড়াশোনা করছিলাম। তো আমাকে কেন বলছেন এসব? আসলে আমার চাকরি হয়ে গেছে। কংগ্রেচুলেশন। এবার অন্তত চাকরির টানে পড়ে আপনি আমার পেছন ছাড়বেন। তুমি জানো আমি তোমাকে পছন্দ করি, তবুও এমন করো কেন আমার সাথে? কারণ আমি আপনাকে পছন্দ করি না, আর জোর করে কাউকে পছন্দ করা যায় না। আমি আমার পরিবারের তোমার কথা বলেছি, তারা সবাই তোমাকে দেখতে চায়, তাই আমি চাই তোমার পরিবারকে প্রস্তাব দিতে। হোয়াট? আর ইউ অফ ইউর মাইন্ড? যেখানে আমি আপনাকে পছন্দই করি না সেখানে প্রস্তাব দেওয়ার কথা আসছে কোথা থেকে? একসাথে থাকতে থাকতে এক সময় না এক সময় পছন্দ হয়ে যাবে। আমি শুধু তোমাকে জানাতে এসেছি ব্যাপারটা। তোমার কথা এতদিন শুনেছি, এখন আমি আমার মনের কথা শুনবো। তাছাড়া তোমার পরিবারের আপত্তি করার কোনো কারণ নেই। আমি পড়াশোনা জানা ছেলে, ভালো চাকরি করি। সব থেকে বড় কথা হলো আমি একমাত্র ছেলে। আমার একটি বোন আছে, তার বিয়ে হয়ে গেছে। পুরো বাসায় তোমার রাজত্ব চলবে। এছাড়াও টাকা পয়সা মোটামুটি ভালোই আছে আমাদের। পৃথিবীতে মেয়ের নিশ্চয়ই অভাব পড়েনি, তাহলে আপনি হাত ধুয়ে আমার পেছনেই কেন পড়ে আছেন? আমার আপনাকে একটুও পছন্দ না, তাছাড়া আমি একজনকে পছন্দ করি। চোখে মুখে পরিবর্তন ঘটলো শাকিলের। চোখ ভর্তি রাগ নিয়ে বলল, আমি তোকে পছন্দ করছি, তার মানে তুই আমার। কোন ছোরের বাচ্চাকে পছন্দ করিস তুই? তাকে একবার সামনে পেলে আস্থা পুঁতে ফেলো মাটিতে। এতদিন ভালোভাবে বলছি, গায়ে লাগেনি? এখন থেকে আর ভালোভাবে বলবো না। আগামীকাল আমার পরিবার যাবে তোমার বাসায়। তোর বাপ মাকে বলে দিস যদি নিজেদের ভালো চায় তাহলে যেন বিয়েতে কোনো বেগরা না দেয়। না হলে এই শাকিরের জঘন্য রূপটা দেখতে বাধ্য হবে তারা। অর্ঘমা হতবিহ্বল নয়নে তাকিয়ে রইল। শাকিলের এমন রূপ বদল তার ঠিক হজম হচ্ছে না। বাসায় ফিরেই ধপ করে বিছানায় বসে পড়লো অর্ঘমা। তার কানে এখনো শাকিলের বলা কথাগুলো বাজছে। আজকে শাকিলের বলা কথার ধরনই বুঝিয়ে দিয়েছে ও কেমন ধরনের ছেলে। এমন একটা জঘন্য ছেলের নজরে কেন পড়তে হলো তাকে? হ্যাঁ, ভীষণ কান্না পাচ্ছে অর্ঘমার। আজকে শাকিলের ধমকিতেছে সে ভয় পেয়েছে, তার বলার বাকি রাখে না। অব্র বাসায় নেই এই মুহূর্তে, এমনকি তার বাবা মাও বাসায় নেই। বাসায় একা থেকে সে অভ্যস্ত, কিন্তু আজ কেন যেন খুব ভয় করছে অর্ঘমার। কাঁদতে কাঁদতেই ফোন নিয়ে অভ্র নম্বরে কল দিল। অবস্থা থেকে কল রিসিভ হতেই অর্ঘমা ঝরঝর করে কেঁদে ফেললো। তার কান্নার আওয়াজ শুনে উত্তেজিত হয়ে পড়লো অভ্র। হ্যালো অর্ঘ কি হয়েছে? কাঁদছিস কেন? হ্যালো অর্ঘমা, কথা বল। কোথায় তুই? কি হয়েছে? বাসায় এসো ভাইয়া। তৎক্ষণাৎ কল কেটে গেল। অর্ঘমা দু হাতে মুখ চেপে ধরে কাঁদতে লাগলো। মিনিট 10 পেরোতেই বাসায় এসে হাজির হলো অভ্র। বেল না বাজিয়ে চাবি দিয়ে দরজা খুললো। তাদের বাসার প্রত্যেকের কাছে এক সেট করে চাবি আছে। অনেক সময় বাসায় কেউ না থাকলে তখন এই চাবি কাজে লাগে। আজ অর্ঘমা বাসায় থাকলেও তার কান্নামাকে কণ্ঠস্বরটা শুনে অভ্রর মস্তিষ্ক শূন্য হয়ে গেছে। বিন্দুমাত্র অপেক্ষা করার আগ্রহ তার মধ্যে নেই, দেখেই বোঝা যাচ্ছে। দরজা খুলেই হনহনিয়ে অর্ঘমা রুমের দিকে গেল। রুমে ঢুকে দেখলো দু হাতের মাঝে মুখ লুকিয়ে কাঁদছে অর্ঘমা। অভ্র প্রথমে তার মাথায় হাত রাখলো। হঠাৎ কারো আভাস পেয়ে অর্ঘমা চমকে উঠলো। পরক্ষণে ভাইকে দেখে জড়িয়ে ধরে কেঁদে ফেললো। এই মুহূর্তেই কোনো প্রশ্ন করলো না অভ্র। অর্ঘমা কিছুটা শান্ত হতেই অভ্র শান্ত গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে? কে কি বলেছে? ফুল ডিটেলসে বলবি।
অভ্রর শান্ত ভঙ্গি অর্ঘমাকে জানান দিয়েছে সে ঠিক কতটা রেগে আছে। রেগে থাকার কারণটা অর্ঘমার চোখের পানি। অর্ঘমা ভাইয়ের দিকে তাকাতে তার চোখ গেল দরজার সামনে দাঁড়িয়ে থাকে নিরোদের দিকে। নিরোদকে এখানে দেখে বেশ অবাক হলো অর্ঘমা। তার অবাক দৃষ্টি অনুসরণ করে পেছনে তাকালো অভ্র। নিরোদকে দেখে মনে পড়লো সে নিরোদের সাথেই ছিল বাইরে। তখন অর্ঘমার ফোন পেয়ে হন্তদন্ত চলে আসার সময় নিরোদও এসছে তার সাথে। বোনের চিন্তায় নিরোদকে বেমালুম ভুলে বসেছিল অভ্র। নিরোদ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে অর্ঘমার দিকে। এতক্ষণ যাবৎ সে শুধু অপেক্ষা করেছে অর্ঘমার কান্নার কারণ জানার জন্য। কি এমন হয়েছে যার জন্য এভাবে কান্না করছিল মেয়েটা? অভ্র হয়তো নিরোদের চোখের ভাষা পড়তে পারলো, তাই অর্ঘমার মাথায় হাত বুলিয়ে বলল। নিরোদকে সামনে থেকে অর্ঘমা কিছুটা ইতস্তত করছে দেখে অভ্র বলল, বলতে পারিস, কিচ্ছু হবে না। দীর্ঘশ্বাস ছেড়ে আজকের ঘটনা সম্পূর্ণ খুলে বলল অর্ঘমা। নীরদ সামনে আছে বলে শুধু নিজের পছন্দের ব্যাপারটা চেপে গেল। সবটা শুনে অভ্র নীরদ দুজনই বেশ খেপে গেল। অভ্র রেগে বলল, ওই শালার কলিজা কত বড় আমি দেখব। ও কার বোনের দিকে চোখ তুলে তাকিয়েছে জানে না। ওর শেষ আমি দেখে ছাড়বো। আর তুই, আগামীকাল থেকে আমি তোকে স্কুলে দিয়ে আসবো, আবার আমি তোকে নিয়ে আসবো, মনে থাকবে? হুম। এখন কান্না বন্ধ করে গিয়ে চেঞ্জ করে ফ্রেশ হয়ে আয়। খাবার টেবিলে তোর জন্য অপেক্ষা করছি আমি। অর্ঘমা মাথা নাড়িয়ে উঠে গেল। অভ্র আর নীরদ রুম ছেড়ে বেরিয়ে গেল। খাবার টেবিলে গিয়ে দেখতে পেল নীরদ আর অভ্র কি নিয়ে যেন আলোচনা করছে। অর্ঘমা চেয়ার টেনে ভাইয়ের পাশে বসে পড়ল। অভ্র 3 প্লেটে খাবার বেড়ে যার যার দিকে এগিয়ে দিল। নীরদ চলে যেতে চেয়েছিল কিন্তু অভ্র তাকে যেতে দেয়নি। অর্ঘমা চুপচাপ বসে কোনো মতে একটু খেয়ে উঠে রুমে চলে গেল। অভ্র আর নীরদ নিজেদের মধ্যে কথা বলে সব গুছিয়ে নিল। সোফায় বসে আছেন অর্ঘমার বাবা মা। সামনের সোফায় বসে আছে অভ্র আর নীরদ। তাদের চেহারা বেশ গম্ভীর। অর্ঘমার বাবা একটু নড়েচড়ে বসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? এত জরুরি তলব করলে যে? অর্ঘমাকে একটা ছেলে ডিস্টার্ব করছে। অভ্রর কথা শুনে তার বাবা বুঝতে পারলেন ব্যাপারটা এতটুকুতেই থেমে নেই। কারণ ঘটনা যদি এতটুকু হতো তাহলে অভ্র কখনো তাদের ডাকতো না। অর্ঘমা কোথায়? ঘুমোচ্ছে। ওকে এখানে ডাকার দরকার নেই। যা বলছি তা শোনো। বলো। অর্ঘমাকে দেয়া শাকিরের হুমকির ব্যাপারটা জানিয়ে অভ্র বলল, শাকিল ওর পরিবার নিয়ে আগামীকাল আমাদের বাসায় আসবে। প্রস্তাব রাখবে অর্ঘমাকে বিয়ে করার জন্য। এখন? অর্ঘমার মা কিছুটা ভেবে বললেন, আচ্ছা, ছেলে যদি ভালো হয় তাহলে তো আপত্তির কোনো কারণ আমি দেখছি না। নীরদ ভ্রুকুচকে তাকিয়ে বলল, অর্ঘমার কি বিয়ের বয়স হয়েছে আন্টি? ও সবেমাত্র ক্লাস 10-এ পড়ে। এখন এইসব চিন্তা আপনারা কিভাবে করতে পারেন? মুখ কালো করে ফেললেন অর্ঘমার মা। অভ্র বলল, মাকে কিছু বলে লাভ নেই। অর্ঘমা ক্লাস 6-এ থাকাকালীন থেকে মা ওর বিয়ে নিয়ে পাগল হয়ে আছে। শুধু আমি আর বাবা মত দেই না বলে মা কিছু করতে পারছে না। বিস্ময়ে হতবাক হয়ে গেল নীরদ। মেয়েটার বয়সই বা কত? এই বয়সেই ওইটুকু মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য কেউ কিভাবে পাগল হতে পারে? হ্যাঁ, ওই ছেলে মানে শাকিলের ব্যাপারে কিছু জানো? নিজের বিস্ময় ভাব লুকিয়ে নীরদ বলল, আমি আমার বন্ধুদের দিয়ে খোঁজ নিয়েছি। আজ সারাদিন আমার বন্ধুরা এসব ডিটেলস বের করার কাজেই ছিল। প্রথমে যেটা জানতে পেরেছে তা হলো শাকিলের পরিবারের ব্যাকগ্রাউন্ড ভালো না। শাকিলের বাবার 3 বিয়ে। প্রথম স্ত্রীর বাচ্চা হচ্ছিল না বলে তিনি দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় পক্ষের ছেলে হচ্ছে শাকিল। শাকিল হওয়ার পর তিনি নিজের কর্মক্ষেত্রের এক ক্লিনার মহিলার সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন। পরবর্তীতে সেই মহিলা প্রেগনেন্ট হওয়ায় তাকে বিয়ে করে ঘরে তোলেন। সেই পক্ষের একটি মেয়ে আছে, 3 স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে এক বাসাতেই থাকেন। এরপরেও নাকি কয়েকবার ওনাকে অন্যান্য মহিলাদের সাথে বিশ্রী অবস্থায় পাওয়া গেছে। এগুলো তো গেল শাকিলের বাবার ঘটনা। এবার আসি শাকিলের ঘটনায়। শাকিলের নামে থানায় 2টো কেস চলছে। এর মধ্যে একটা হলো গার্লস হোস্টেলের সামনে গিয়ে এক মেয়েকে ফিজিক্যাল হ্যারাসমেন্ট করার জন্য। আর থামো, আর কিছু শুনতে চাই না আমি। ওই পরিবারের লোকজন যেন আমার বাসার চৌকাঠও না পারায়। এমন পরিবারের সাথে আত্মীয়তা করার কথা চিন্তা করা অনুচিত। তাদের এখানে আসাটা আমরা আটকাতে চাচ্ছি না। তারা আসুক, আমরা সামনাসামনি বলে দেব আমরা তাদের সাথে কোনো প্রকার আত্মীয়তা করতে চাচ্ছি না। যদি কোনো ঝামেলা করে? ঝামেলা করতে পারবে না। আমি আর নেট আমাদের বন্ধুদের আগে থেকেই খবর দিয়ে রাখবো। উল্টোপাল্টা কিছু করলে পরিস্থিতি সামলানোর জন্য তারা থাকবে। অভ্র বলল। নীরদ অর্ঘমার বাবার উদ্দেশ্যে বলল, তারা আসার পর কোনোভাবেই যেন অর্ঘমাকে সামনে না আসতে হয় সেদিকটা খেয়াল রাখবেন। এই রকম চরিত্রের লোকদের সামনে অর্ঘমার যাওয়ার কোনো প্রয়োজন নেই। আর তাদের কথা বাড়ানোর কোনো সুযোগ দিবেন না। যা বলার সোজাসুজি বলে দিবেন, ঘুরিয়ে পেঁচিয়ে কোনো কথা হবে না। ঠিক আছে।
আর একটা কথা, মাথা গরম করবেন না। মাথা গরম করলে অর্ঘ্যমার সমস্যা হবে, এটা মাথায় রাখবেন। কাল তাহলে আমি বাসাতেই থাকবো, তোমরাও বাসাতেই থেকো। জি। নীরদ আর অভ্রর বন্ধুরা গলির মাথায় দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে শাকিলদের গাড়ি দেখা মাত্রই তারা নীরদ আর অভ্রকে ফোন দিয়ে জানিয়ে দেবে। তারপর শাকিলরা বাসার ভিতরে ঢোকার পর তারা অর্ঘ্যমাদের ফ্ল্যাটের বাইরে দাঁড়িয়ে থাকবে। কোনো ঝামেলা করলে ভেতরে গিয়ে 2-4 ঘা বসিয়ে দেবে, এমনটাই কথা হয়েছে অভ্র আর নীরদের সাথে তাদের। ছাদের একপাশে দাঁড়িয়ে অভ্র আর নীরদ নিগরণে ধোয়া উড়াচ্ছে। তারা দুজনেই আজ কি হবে এই ভেবে চিন্তিত। নীরদ তার বড় বোন নুসরাতের সাথে এই ব্যাপারে আলোচনা করে অর্ঘ্যমাকে তার কাছে পাঠিয়ে দিয়েছে। মেয়েটা বাসায় থাকলে এসব ঝামেলা থেকে ভয় পেয়ে যেতে পারে। নুসরাতের ছুটি থাকায় সে বাসাতেই ছিল, তাই সে নিজেই এসে অর্ঘ্যমাকে নিয়ে গেছে বাসায়। অভ্র ধোয়া ছাড়তে ছাড়তে জিজ্ঞেস করলো, সিগারেট খাও কবে থেকে? এতদিন, কিন্তু আমি তোমায় সিগারেট খেতে দেখিনি। আমি সবসময় খাই না, টেনশনে থাকলে বা মন খারাপ থাকলে খাই। কবে থেকে? ক্লাস 10 থেকে। বন্ধুদের পাল্লায় পড়ে এই বদভ্যাসটা হয়ে গেছে। ড্রিঙ্কস করো? সত্যি বলবো না মিথ্যা? মিথ্যে তুমি বলবে না তা আমি বেশ ভালো করেই জানি। ড্রিঙ্কস করা হয় হঠাৎ, মানে কোনো পার্টি থাকলে, তাহলে ওই বছরে 2-1 বার আর কি। প্রেম কয়টা করেছো এই পর্যন্ত? একটাও না, মন মতো কাউকে পাইনি প্রেম করার জন্য। না, কোনো মেয়ের সাথে ক্লোজও হওনি আজ পর্যন্ত? আমি এখনো ইনটেক। নীরদ হেসে বলল, সব প্রশ্ন আমাকে কেন, তুমিও বলো। সিগারেটের অভ্যেস আমার ক্লাস 8 থেকে, ওই বন্ধুদের পাল্লায় পড়েই আর কি। আমি আবার প্রায় স্মোক করি, আর ড্রিঙ্কস করা পরে হঠাৎ। তোমার মতোই কোনো পার্টি থাকলে তাহলে, অথবা সব ফ্রেন্ডদের মুড ফ্রেশ থাকলে তাহলে। প্রেম একটাই করেছি, এখনও চলছে, এটাকেই পার্মানেন্ট রাখতে চাই। একটা ভালো চাকরির অপেক্ষায় আছি, তাহলেই ওর বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাব। একটা প্রশ্ন বাদ পড়ে গেল তো। কোনটা? ক্লোজ হওনি? হো করে হেসে উঠল অভ্র, বলল, 4 বছর ধরে প্রেম করছি। কাহিনী কত দূর পর্যন্ত গড়াতে পারে তা নিশ্চয়ই তোমাকে বলে বোঝাতে হবে না। থাক আর বলতে হবে না, আমি তোমার ছোট। এসব কি বলো আমার সামনে? ফিডার খাওয়ার মতো ছোট? আরে ধুর। অভ্র নীরদ দুজনেই হেসে ফেলল। এর মাঝে দুজনের ফোন একসাথে বেজে উঠল। একে অপরের দিকে তাকিয়ে কল রিসিভ করে কথা বলে কলটা কেটে দিল। সিগারেটের শেষবারের মতো টান দিয়ে ফেলে দিল। হাতে করে নিয়ে আসা স্প্রাইটের বোতল করে দুজনে মিলে খেয়ে নিল, যাতে মুখ থেকে সিগারেটের গন্ধ না আসে। স্প্রাইট খাওয়ার পর নীরজ সেন্টার ফ্রেশ এগিয়ে দিল অভ্রর দিকে। দুজনে দূরে সেন্টার ফ্রেশ মুখে দিয়ে নিচে নেমে গেল। ফ্ল্যাটের দরজার সামনে এসে বন্ধুদেরকে এখানেই থাকতে বলে ভেতরে ঢুকলো অভ্র আর নীরজ। সোফায় অর্ঘ্যমার বাবা মা বসে আছে, ঠিক তাদের সামনের সোফায় 4 জন বসে আছে। তাদের দিকে তাকাতেই একজনকে দেখে চেহারায় বিস্ময় খেলে গেল অভ্রর। সামনের ব্যক্তিও বিস্মিত দৃষ্টি তাকিয়ে আছে তার দিকে। বাবার ডাকে অভ্র সোফায় গিয়ে বসলো, তার পাশে বসলো নীরদ। শাকিলের বাবা হাসি মুখে পরিচিত হলেন। অর্ঘ্যমার বাবা গম্ভীর মুখে বসে আছেন। তিনি বললেন, এখানে আসার কারণটা যদি বলতেন। জি এখনই বলছি। আমার মাত্র 2টো ছেলে মেয়ে। এটা হলো আমার ছেলে শাকিল, আর ও হলো আমার মেয়ে রিয়া। অভ্র একবার চোখের পলক ফেলে রিয়ার দিকে তাকালো। সে জানতো না শাকিলের বোন রিয়া কখনো তাকে নিজের পরিবারের ব্যাপারে বেশি কিছু বলতো না। অভ্র তাকে ঘাটায়নি কখনো। রিয়া তখনও নিজের বিস্ময়ভাব কাটিয়ে উঠতে পারেনি। আমার ছেলে শাকিল কিছুদিন আগেই চাকরিতে জয়েন করেছে, খুব ভালো চাকরি। তাছাড়া ছেলে আমার MA পাস, দেখতে শুনতেও ভালো। শাকিলের বাবা একগাল এসে শাকিলের মাথা হাত বুলিয়ে আবারও বলেন, এখন মূল কথায় আসি। ও আপনার মেয়েকে পছন্দ করে, আমাদের এতে কোনো আপত্তি নেই। আমার ছেলের পছন্দ বরাবরই পারফেক্ট ক্লাস, আমার ছেলের পছন্দ বরাবরই ফার্স্ট ক্লাস। তাই আমার সময় নষ্ট না করে ছেলের পছন্দকে দেখতে চলে আসলাম। শাকিলের বাবা আরো অনেক কথাই বলেন। অর্ঘ্যমার বাবা মা শুধু চুপচাপ শুনে গেলেন সব, একটা কথাও বললেন না তারা। অভ্র আর নীরদও চুপচাপ বসে আছে। শাকিলের কাছে ব্যাপারটা ঠিক লাগলো না, এরা তো চুপচাপ কেন? তাছাড়া অর্ঘ্যময় বা কোথায়? আশেপাশে নজর বুলিয়ে নিল শাকিল। তীক্ষ্ণ দৃষ্টিতে সবাইকে অবলোকন করলো সে। সবাইকে চিনলেও নীরদকে সে চিনতে পারেনি। অবশ্য এটাই স্বাভাবিক। ব্রুকুচকে সবাইকে দেখে নিয়ে বাবার হাতে চাপ দিল শাকিল। চোখের ইশারায় কিছুটা বোঝালো। শাকিলের ইশারা বুঝে তার বাবা বললেন, আচ্ছা, অনেক তো কথা হলো, এবার আপনাদের মেয়েকে নিয়ে আসুন, তাকে একটু দেখি। ছেলের পছন্দকে দেখে আমরাও একটু চোখ জুড়াই। অর্ঘ্যমা বাসায় নেই, ও ওর খালার বাসায় গিয়েছে ঘুরতে। শাকিলের বাবা মা একে অপরের দিকে তাকিয়ে শাকিলের দিকে তাকালেন। শাকিলের দৃষ্টিতে থাকা রাগ তাদের দৃষ্টিগোচর হলো না। গলা ঝেড়ে তিনি বললেন, খালার বাসায় কি বেশি দূরে না হলে ওকে চলে আসতে বলেন। অভ্র গম্ভীর গলায় বলে উঠল,
আমার বোন এখানে আসবে না। ড্রয়িং রুমের থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছে, কারো মুখে কোনো কথা নেই। শাকিল আর তার বাবা মা অভ্রর পানে তাকিয়ে আছে। তাদের প্রশ্নবোধক দৃষ্টি দেখে অভ্র শীতল চাহনে নিক্ষেপ করলো তাদের দিকে, অতঃপর বলে উঠল, এখানে আসার আগে আপনাদের ভাবা উচিত ছিল যে মেয়ের জন্য আপনারা প্রস্তাব নিয়ে যাচ্ছেন, আপনারা ছেলে আদেও সেই মেয়ের যোগ্য কিনা। আমার ছেলেকে কোন দিক দিয়ে তোমার অযোগ্য মনে হলো? একজন মানুষের যে দিকটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, আপনার আর আপনার ছেলের সেই দিকটাই ঠিক নেই আঙ্কেল। ব্রকুসকে দেখালেন শাকিলের বাবা। অভ্র মৃদু হেসে বলল, আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের খবর আমার জানা আছে, আপনাদের পরিবারের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে খোঁজ নেওয়া শেষ। আশা করি এর থেকে বেশি কিছু আমাকে বলতে হবে না, আপনারা বুঝদার মানুষ। শাকিলের বাবা চুপ হয়ে গেলেন। লজ্জায় অপমানে তিনি মাথা নিচু করে রইলেন, অথচ তার দৃষ্টিতে রাগ স্পষ্ট। শাকিল হাত মুঠো করে নিজের রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করছে। সে শর্ট টেম্পার মানুষ, কখন কি করে বসে তার ঠিক নেই। অভ্রকে যেন নিজের চোখ দিয়ে সে ভস্য করে দেবে। অভ্রর চোখ গেল শাকিলের বসে বসে থাকা রিয়ার দিকে, যে বর্তমানে রক্তচক্ষু নিক্ষেপ করে তাকিয়ে আছে তার দিকে। অভ্র মাথা নিচু করে দীর্ঘশ্বাস ছাড়ল। রিয়ার দৃষ্টি বলে দিচ্ছে সে নিজের ভাইয়ের পক্ষে আছে। অভ্র রিয়াকে উপেক্ষা করে শাকিলকে উদ্দেশ্য করে বলল, তোমাকে যেন আমার বোনের আশেপাশেও না দেখি, যদি দেখি তো ভাবতেও পারছো না তোমার কি হাল করব আমি। আজ ভদ্রভাবে বলছি, কিন্তু পরবর্তীতে এত ভদ্রতা আমি দেখাতে পারবো না। আশা করছি তুমি বুঝতে পেরেছো আমার কথা। আমি আবারও বলছি, আমার বোনের আশেপাশে তোমার ছায়াও যেন না পড়ে। শাকিল রাগে দাঁত কিরমির করছে। অতিরিক্ত রাগে উঠে দাঁড়ালো সে। সবাই ভাবলো এখন হয়তো গন্ডগোল শুরু করবে শাকিল, কিন্তু না, সবাইকে অবাক করে দিয়ে শাকিল হেসে উঠল। হাসি মুখে দাঁতে দাঁত চেপে অভ্রকে বলল, বোনকে সামলে রেখো, দিনকাল তো ভালো না, বলা যায় না কখন কি হয়ে যায়। দেখা গেল তোমার বোন একদিন স্কুল গেল, দেখা গেল তোমার বোন একদিন স্কুল গেল, অথচ স্কুল ছুটির পর বাসায় ফিরে এলো না। কোচিং থেকে আসার পথেও হতে পারে। আজকাল কিন্তু রাস্তাঘাটের অবস্থা একদম ভালো না। অভ্র উঠে শাকিলের কলা চেপে ধরতেই নীরদ তাকে টেনে সরিয়ে নিল। তাদের একটা ভুল পদক্ষেপ অর্ঘমার জীবনে কাল ডেকে নিয়ে আসতে পারে। নীরদ মৃদু হেসে শাকিলকে বলল, তুমি নিজের খেয়াল রেখো। আসলেই আজকাল রাস্তাঘাটের অবস্থা ভালো না। দেখা গেল রাস্তা দিয়ে বেখেয়ালিভাবে হাঁটতে গিয়ে হঠাৎ একটা গাড়ি এসে তোমাকে পিষে দিয়ে গেল। তোমার বাবা মায়ের একটা মাত্র ছেলে তুমি, তোমাকে হারালে তাদের সামলাবে কে? তাই তুমি বরং নিজের খেয়াল রেখো। শাকিল তীক্ষ্ণ দৃষ্টিতে নীরদের দিকে তাকিয়ে রইল। নীরদ আবারও হাসি মুখে বলল, বাসার দরজাটা ওই দিকে, আপনারা এবার আসতে পারেন। লজ্জায় অপমানের থমথমে চেহারা নিয়ে বাসা থেকে বেরিয়ে গেল সকলে। যাওয়ার আগে রিয়ার সাথে অভ্রর দৃষ্টি মিলন হলো। রিয়ার দৃষ্টিতে স্পষ্টত ছিল ক্ষোভ। আগামীকাল থেকে তুই আর স্যারের বাসায় কোচিং করতে যাবি না। অভ্রর কথায় অবাক হলো না অর্ঘমা। এরকম কিছু একটাই সে আন্দাজ করেছিল। ভাইয়ের দিকে তাকিয়ে বলল, তাহলে পড়া বুঝবো কিভাবে? সে ব্যবস্থা আমি করে দিব, বাসায় টিচার রেখে দেব। আচ্ছা, আর স্কুলে? এ মাসে আমি দিয়ে আসবো আর আমিই নিয়ে আসবো। আগামী মাস থেকে স্কুল বাসে যাতায়াত করবে। আচ্ছা। অভ্র অর্ঘমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বরাবরের মতো একটা কিটক্যাট সামনে রেখে চলে গেল। তবে আজ আর অর্ঘমা খুশি হলো না। তার ভীষণ মন খারাপ। নিজের ইচ্ছে মতো আর চলাফেরা করতে পারবে না। সবসময় কেউ না কেউ সাথে থাকবেই এখন থেকে। যদিও এসব ওর ভালোর জন্যই, তবুও পরপর 4টে সিগারেট শেষ করে ফেলেছে অভ্র। তার চেহারায় রাগের ছাপ স্পষ্ট। চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে আছে কপাল জুড়ে। চোখ দুটো রক্তিম বর্ণ ধারণ করেছে। সম্পূর্ণ ছাদ জুড়ে সমানে পায়চারি করে চলেছে। হাতে ফোন, স্ক্রিন ফেটে আছে ফোনের। রাগের বসে কিছু সময় আগেই ফোনটাকে আছাড় মেরেছিল। তারই ফলবশত স্ক্রিন ফেটে গেছে। টাচে কাজও করছে না ঠিকঠাক মতো। প্রায় মিনিট 10 পর কল এলো তার ফোনে। ফাটা স্ক্রিনে লাভ নামটা জলজল করছে। অনেকক্ষণ চেষ্টা করার পর কল রিসিভ করতে সক্ষম হলো অভ্র। সাথে সাথেই গর্জে উঠল সে, কখন থেকে কল দিচ্ছি, কই যে মরেছিলে এতক্ষণ? ইচ্ছে করে এই ফোন রিসিভ করছিলে না, তাই না? ঠিক ধরেছ। কেন রিসিভ করব তোমার ফোন? আমার পরিবারকে অপমান করে মন ভরেনি, আরও অপমান করতে চাও? মেজাজ খারাপ করবি না। তোর এই বখাটে ভাই কোন সাহসে আমার বোনের দিকে নজর দেয়, হ্যাঁ? আর তোর পরিবার যা, আমি তাই বলেছি। ভুলে যেও না, আমার পরিবারের মধ্যে আমিও পড়ি। আর আমার পরিবার যেমনই হোক না কেন, এটা আমার পরিবার। অতএব তুমি তাদের ব্যাপারে কোনো কটু কথা বললে আমি বরদাস্ত করব না। নিজের রাগটাকে গিলে ফেলে অভ্র শান্ত কণ্ঠে বলল, আমি কিন্তু তোমার পরিবারকে কোনো কটু কথা বলিনি। আমি শুধু তোমাদের পরিবারের নিয়ে আসা প্রস্তাবটা নাকচ করেছি, কারণ আমার বোনের জন্য তোমার ভাইকে আমার সঠিক মনে হয়নি।
বেশ তো, থাকো তুমি তোমার বোনকে নিয়ে। তবে একটা কথা আমি জানিয়ে রাখছি, যদি অঘর্মার সাথে আমার ভাইয়ের বিয়ে না হয় তাহলে তোমার সাথেও আমার আর কোনো সম্পর্ক থাকবে না। আমার কাছে আগে আমার ভাই। রিয়া, একদম চেঁচাবে না। যে ছেলের সাথে তোমার বোনের বিয়ে দিতে পারবে না সেই ছেলের বোনের সাথেও তোমার প্রেম করার দরকার নেই। তুমি নিজেও তোমার ভাইয়ের ক্যারেক্টার সম্পর্কে ভালোভাবেই জানো, তবুও তুমি এই কথা বলছো? হ্যাঁ বলছি, কারণ অঘর্মাকে আমার ভাই পছন্দ করেছে। আমার ভাই যেমনই হোক না কেন, আমি চাইবো অঘর্মার সাথেই যেন তার বিয়ে হয়। তাছাড়া পুরুষ মানুষের অমন একটু আধটু লুচু ক্যারেক্টার হয়েই থাকে, এটা কোনো বড় ব্যাপার না। অভ্র যেন বিস্ময়ে হতভম্ব হয়ে গেল। রিয়াকে আজ তার বড্ড অচেনা লাগছে। এই রিয়ার কথা ধরনেই একদিন মুগ্ধ হয়েছিল অভ্র, কিন্তু আজ রিয়ার কথা ধরন শুনে সে যেন পাথর হয়ে গেছে। একটা মানুষ এত জলদি কিভাবে পরিবর্তন হয়েছে, হ্যাঁ? নাকি রিয়া এতদিন তার সামনে মুখোশ পরে চলাফেরা করতো বলে সে ধরতে পারেনি এই রিয়াকে? অভ্র অনেকক্ষণ চুপ করে রইল। ওপাশ থেকে রিয়া হ্যালো হ্যালো করে যাচ্ছে। অভ্র স্বাভাবিক কণ্ঠে বলল, তাহলে তোমার কথাই রাখলাম। রিয়া খুশি হয়ে বলল, তার মানে তুমি অঘর্মার সাথে ভাইয়ের বিয়ের জন্য রাজি? না। মুহূর্তেই খুশিটা উবে গেল। রিয়া দাঁতের দাঁত চেপে বলল, তাহলে তোমার সাথে আমার সম্পর্ক এখানেই সমাপ্ত। থমকে গেল রিয়া। সে ভেবেছিল অভ্রকে এভাবে ব্ল্যাকমেল করলে অভ্র রাজি হয়ে যাবে অঘর্মার বিয়ের জন্য। বিস্মিত কণ্ঠে বলল, কি বলছো অভ্র? তুমি না আমাকে ভালোবাসো? তার থেকেও 1000 গুণ বেশি আমি আমার বোনকে ভালোবাসি। অভ্র, এখন চেঁচাচ্ছ কেন? তুমি না একটু আগে বললে যে ছেলের সাথে আমার বোনের বিয়ে দিতে পারবো না, সেই ছেলের বোনের সাথেও আমার প্রেম করার দরকার নেই। তুমি আমাকে ছেড়ে দিতে রাজি, অথচ আমার ভাইয়ের সাথে তোমার বোনের বিয়ে দিতে রাজি না। না, তোমার সাথে আমার সব সম্পর্ক শেষ, অতএব আমাদের যোগাযোগও এখানেই শেষ। রাখছি আমি, আর কখনো ফোন দিবে না। লাইন কেটে দিয়ে থম মেরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল অভ্র। তার চোখের কার্নিশে জল জমেছে। ফোনটাকে আরও একটা আছাড় মেরে ধপ করে বসে পড়ল ছাদের মাঝে। চুলগুলো টানতে টানতে পাশের দেয়ালে জোরে জোরে দুবার ঘুষি মারল। চোখ বন্ধ করে কিছুক্ষণ ঝিম মেরে বসে রইল। তারপর হুট করে সিগারেটের প্যাকেটটা বের করে একটা সিগারেট জ্বালিয়ে ঠোঁটের মাঝে চেপে ধরল। তার ভিতরে বয়ে যাওয়া ঝড় আপাতত এই নিকোটিনের মাধ্যমে শান্ত করতে হবে। সকালে অর্ঘমা স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে অভ্র রুমে গেল তাকে ডাকতে। ঘুমের মাঝে অভ্রের চেহারাটা বড্ড মলিন দেখাচ্ছে। পাশের টেবিলেই ভাঙা ফোনটা পড়ে আছে অবহেলায়। ব্রু কুচকালো অর্ঘমা। অভ্র চুলের মাঝে হাত বুলিয়ে তাকে ডাকতে লাগলো। পিটপিট করে চোখ মেরে তাকিয়ে অর্ঘমাকে দেখে অভ্র বলল, আমি আজ যেতে পারবো না তোর সঙ্গে। তাহলে কি আমি আজ স্কুলে যাব না? যাবি? আমি নেটকে বলে রেখেছি, ও তোকে নিয়ে আসবে স্কুলে, আবার ওই তোকে নিয়ে আসবে। আচ্ছা, কিন্তু তোমার ফোন ভাঙলো কি করে? গতকাল রাগের মাথায় আছাড় মেরেছিলাম। এবার যা, তোর দেরি হয়ে যাচ্ছে। নেট মনে হয় দাঁড়িয়ে আছে তোর জন্য। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। অর্ঘমা নিজের রুমে গিয়ে তার ফোনটা নিয়ে সিম খুলে ড্রয়ারে রেখে দিল। আবারও ফিরে এলো অভ্রের রুমে। ঘুমন্ত অভ্রকে আবারও জাগিয়ে তুলে বলল, নতুন ফোন না কেনা অবধি আমার ফোন ইউজ কর, আমি সিম খুলে রেখেছি। লাগবে না, আমি ম্যানেজ করে নিব। আসলে অবশ্যই লাগবে, আমার তো ফোনের তেমন একটা দরকার পড়ে না। কম্পিউটার তো আছেই বাসায়, আমি না হয় কম্পিউটারেই টাইম পাস করব, তুমি এটা নাও। অভ্র জানে ফোন না নেওয়া পর্যন্ত অর্ঘমা মানবে না, তাই ফোন নিয়ে টেবিলে রেখে বলল, নিয়েছি, এবার যা, দৌড় দে। সত্যি সত্যি অর্ঘমা দৌড়ে বেরিয়ে গেল, কারণ তার স্কুলের জন্য দেরি হয়ে যাচ্ছে। তিনতলায় এসে দেখলো নীরদ দেয়ালের সাথে হেলান দিয়ে ফোন টিপছে। পায়ের আওয়াজ শুনে সামনে তাকিয়ে অর্ঘমাকে আসতে দেখে সোজা হয়ে দাঁড়ালো। ঘড়ি দেখে বলল, এত দেরি হলো কেন? ভাইয়ের সাথে কথা বলছিলাম। আচ্ছা, এসো এখন। চলুন। যেতে যেতে অর্ঘমা বলল, আপনাকে সকাল সকাল এইভাবে জ্বালানোর জন্য দুঃখিত। জ্বালানোর কি আছে, আমি সকালে উঠি, ছোটবেলার অভ্যাস আমার। কি করেন এত সকালে ওঠে? একটু হাঁটাহাঁটি করি, ছাদের গাছগুলোতে পানি দেই, বই ঘাঁটি, মাঝে মাঝে ফোনে ভিডিও দেখি। বাহ। শুনলাম তোমার নাকি অর্ধবার্ষিক পরীক্ষা গেল কিছুদিন আগে। হ্যাঁ। কেমন হয়েছে? মোটামুটি ভালোই। প্রশ্ন একেবারে কঠিনও আসেনি, আবার একেবারে সহজও আসেনি, মাঝামাঝি অবস্থায় এসেছে। তাই আমার পরীক্ষাও অমনি হয়েছে। রেজাল্ট কবে দিবে? পরশু দেওয়ার কথা। আচ্ছা, কিছু কিনবে? অর্ঘমা সামনে তাকালো। তার স্কুলের সামনে চলে এসছে। অর্ঘমা খেয়াল করলো তার মনটা ভালো হয়ে গেছে। গতকাল থেকে মন খারাপ ছিল তার, তবে নীরদের সাথে কথা বলে তার মনটা এখন বেশ ফুরফুরে লাগছে। অর্ঘমা নীরদের দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে বলল, না, কিছু কিনবো না, পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ।
আমি তাহলে আসছি এখন। গেটের ভিতরে গিয়ে একটু দাঁড়াও, আমি আসছি এখনই। অর্ঘমা মাথা নাড়িয়ে স্কুল গেটের ভিতরে ঢুকে একপাশে দাঁড়ালো। নীরদ ছুটে কোথায় যেন গেল। অর্ঘমা হাত ঘড়িতে সময় দেখে নিল। তার ক্লাস শুরু হতে 10 মিনিটের মতো বাকি এখনো। নীরদ ফিরে এলো 5 মিনিটের মাথায়, হাতে একটা পলিথিন ব্যাগ। সেটা অর্ঘমার দিকে এগিয়ে দিতে অর্ঘমা জিজ্ঞাসা দৃষ্টি তাকালো। নীরদ মুচকি হেসে বলল, সকালে নাস্তা করে আসলে আমি নিশ্চিত, তাই এটা রাখো। ক্লাসের এক ফাঁকে খেয়ে নিও, আর বাকিটা টিফিন টাইমে খেও। পলিথিন ব্যাগটা হাতে নিয়ে অর্ঘমা দেখলো ভেতরে একটা কেকের প্যাকেট, একটা চিপস, একটা জুস আর কিছু চকলেটস রাখা। একগাল হাসলো অর্ঘমা। নীরদ হুমকি দেওয়ার মতো করে বলল, আমি না আসা পর্যন্ত স্কুল গেটের বাইরে এক পাও রাখবে না, বুঝেছো? হ্যাঁ বুঝেছি, এবার আপনি বাসায় যান, আমিও ক্লাসে যাই। টিচার মনে হয় ক্লাসে ঢুকে গিয়েছে। আচ্ছা যাও, সাবধানে থেকো। মাথা নাড়িয়ে ক্লাসের দিকে অগ্রসর হলো অর্ঘমা। নীরদ আরও মিনিট 10 দাঁড়িয়ে রইল সেখানে, যদি অর্ঘমা কোনো কিছু দরকারে আবার ফিরে আসে এই ভেবে। তারপর চলে গেল বাসার উদ্দেশ্যে। স্কুল ছুটির পর অর্ঘমা গেটের বাইরে উকি দিতে দেখতে পেল নীরদ একদম গেটের পাশে দাঁড়িয়ে আছে। তাকে আর অপেক্ষা করতে হলো না ভেবে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। নিধির সাথে বাইরে আসতে অর্ঘমা পরিচয় করিয়ে দিল নীরদকে, অপর বন্ধু হিসেবে পরিচয় দিল। তাছাড়া নিধিকে সে আজ সবই বলেছে, তাই নাম শুনে নীরদকে চিনে গেছে নিধি। অল্প কুশলাদি বিনিময় করেই নিধি চলে গেল নিজের বাসার উদ্দেশ্যে। অর্ঘমাও নীরদের সাথে চলতে লাগলো নিজের বাসার উদ্দেশ্যে। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে বসতেই অভ্র এসে জানালো এখন থেকে নীরদ পড়াবে অর্ঘমাকে, আজ বিকেল থেকে আসবে সে। অর্ঘমা কপাল কুঁচকে ভাইয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, ব্যাপার কি বলতো, সব কিছুতে তুমি নীরব ভাইকে টানছো কেন? তোর তো আরও ভালো লাগার কথা। তোর ক্রাশ এখন থেকে সবসময় তোর আশপাশে ঘুরঘুর করবে। সেসব কথা বাদ দাও, তাকে কিভাবে রাজি করালে সেটা বলো। আমি শুধু বলেছিলাম তুই যেখানে কোচিং করতে যাস সেখানে শাকিলের বাসা, তাই তুই আর কোচিং করতে যাবি না, কিন্তু তোর টিচার দরকার বাসায় পড়ার জন্য, ব্যাস। ও নিজে থেকেই বললো ও পড়াবে তোকে, আমিও রাজি হয়ে গেলাম। আর তোমরা আবার আমার পিঠ পিছে কোনো খিচুড়ি পাকাচ্ছ না তো? আরে না। না হলেই ভালো। আচ্ছা এখন খেতে চল, আম্মু ডাকছে। ভাবির কি খবর? রুম থেকে বেরোতে গিয়েও থেমে গেল অভ্র। রিয়ার কথা অর্ঘমাকে এখনো জানানো হয়নি। জানতে পারলে অর্ঘমা শুধু শুধু নিজেকে দোষারোপ করতে শুরু করবে, তাই কিছুক্ষণ চুপ থেকে মনে মনে ভেবে চিন্তে বলল, ওকে আর ভাবি রাখবি না। কেন? অবাক হয়ে গেল অর্ঘমা। অভ্র রিয়াকে কতটা ভালোবাসে তা অর্ঘমা ভালো মতোই জানে, তাহলে হঠাৎ এই কথার মানে কি? ব্রেকআপ হয়ে গেছে। তোমাদের তো 2 দিন পর পরই ব্রেকআপ হয়, আবার 2 দিন পরেই ঠিক হয়ে যায়। এবারও ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। এবার আর কিছু ঠিক হওয়ার নয়, ওর বাসা থেকে বিয়ে ঠিক করেছে, রিয়া নিজেও রাজি। আমি বেকার বলে আমাকে গতকাল ফোন করে অপমান করেছে, আর আমাদের সম্পর্কটাও শেষ করেছে। অর্ঘমা যেন মুহূর্তেই থমকে গেল। রিয়ার এহেন আচরণের কথা এর আগে কখনো শুনেনি, তাহলে আজ হঠাৎ কি হলো? তবে অর্ঘমার রাগও লাগলো এই ভেবে যে রিয়া তার ভাইকে অপমান করেছে। অভ্রর হাত ধরে বলল, মন খারাপ করো না, তোমাদের জুটি ওপর থেকে লেখা ছিল না, তাই তোমরা আলাদা হয়ে গিয়েছো। জানি কষ্ট পাচ্ছ, আর এই কষ্ট কমতে সময় লাগবে। তবুও বলবো নিজের মনকে শান্ত করো। যে মেয়ে তোমাকে অপমান করতে পারে সেই মেয়ে কখনো তোমার ভালোবাসা হতে পারে না। অর্ঘমার মাথায় হাত বুলিয়ে চলে গেল অভ্র। বাইরে এসে দীর্ঘশ্বাস ছাড়ল। অর্ঘমা মিথ্যে কথাগুলো না বললে অর্ঘমা বারবার রিয়ার ব্যাপারে জানতে চাইতো, আর অর্ঘমা যদি একবার জানতে পারে তার কারণে রিয়ার সাথে অভ্রর ব্রেকআপ হয়েছে, তাহলে মেয়েটা মানতে পারতো না। হয়তো শাকিলের সাথে বিয়েতে রাজি হয়ে যেত তাদের সম্পর্ক ঠিক করার জন্য। বিকেলে নীরদ যখন বাসায় আসলো তখন অর্ঘমা ঘুমোচ্ছে, অভ্র বাসায় ছিল না। অর্ঘমার মা রুমে গিয়ে অর্ঘমাকে ডেকে উঠিয়ে ফ্রেশ হয়ে আসতে বলে বাইরে এসে নীরদকে বলল অর্ঘমার রুমে যেতে। নীরদ অর্ঘমার রুমে ঢুকে দেখলো অর্ঘমা বিছানায় বসে ঝিমাচ্ছে। হেসে ফেলল নীরদ। অর্ঘমার সামনে গিয়ে তার মাথায় একটা ছোট টোকা দিতে অর্ঘমা চোখ মেলে তাকালো। ফ্রেশ হয়ে আসো, এখন পড়ার সময়, তাছাড়া একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে, এই সময় ঘুমানো ঠিক না। আমার শান্তির ঘুম কারো সহ্য হয় না, সবার আমার ঘুমের সাথে এত কিসের শত্রুতা? সেটা পরে বসে ভেবো, এখন চটজলদি ফ্রেশ হয়ে আসো। থুর। মেঝেতে পা দিয়ে লাথি মেরে ওয়াশরুমে ঢুকে গেল অর্ঘমা। নীরদ হেসে পড়ার টেবিলের কাছে গিয়ে চেয়ার টেনে বসলো। টেবিলের উপরে একটা উপন্যাসের বই নামানো। বইটা হাতে তুলে নিল নীরদ। হুমায়ুন আহমেদের লেখা অপেক্ষা, এই উপন্যাসটা সে পড়েছে। অর্ঘমার রুমের আশেপাশে তাকিয়ে বিছানার উপর পাশের কোনায় একটি বুকশেলফ দেখতে পেল। বুকশেলফ ভর্তি উপন্যাসের বই। ওয়াশরুমের দরজা খোলা আওয়াজে সেদিকে তাকালো নীরদ। অর্ঘমা ওয়াশরুম থেকে বের হতেই নীরদের সাথে চোখাচোখি হলো তার। অর্ঘমার সারা মুখ ভর্তি বিন্দু বিন্দু জল করা।
মুখ মুছনি কেন? টাওয়াল বারান্দায়। বারান্দায় গিয়ে টাওয়াল দিয়ে মুখ মুছে ঘরে ফিরল নীরদ। নীরদের পাশে চেয়ার টেনে বসতেই নীরদ জিজ্ঞেস করলো, তুমি উপন্যাস পছন্দ করো? হ্যাঁ, আব্বুর থেকে পাওয়া গুণ। আব্বু অবসর সময়ে উপন্যাস পড়তে পছন্দ করেন। তার দেখা দেখে আগ্রহ তৈরি হয়েছিল পড়ার। এরপর থেকেই নেশার মতো হয়ে গেছে।